This content is not for babies. তার পার্টনার কি 30 মিনিট এনজয় করে নাকি তার কাছে এই জিনিসটা টর্চারের মতো? তুমি কি বলতে চাও যে those are completely unscientific? ডেফিনেটলি কমপ্লিটলি আনসাইন্টিফিক। এগুলোর তো আসলে কোনো রোল নাই। Is masturbation really harmful? একটা মেজর প্রপোর্শন হচ্ছে সেক্সুয়ালি ফ্রাস্ট্রেটেড। কিডনি ট্রান্সপ্লান্টের ব্যাপারে তো আমরা এখনো অনেক পিছিয়ে। এটা খুব টেকি একটা সাবজেক্ট, মানে এই হসপিটাল এনভায়রনমেন্টটা কি তো এই রেনাল ট্রান্সপ্লান্টেশন প্রাইভেটের মতো গতিতে করা যাচ্ছে না। sexual dysfunction is a very big problem. আসলে জনগণ কিসে খুশি জনগণ সেটা জানে। What is your guideline for the young physicians? এটা সেক্সুয়াল ডিসকাশন, এটা একটা ট্যাবু এখনো। ডাক্তাররা পলিটিক্স কেন করে? না বেশি তাহলে এই অন্ডকোষটা কিন্তু বাদ, এটা ফেলে দিতে হবে। তার মানে 6 ঘন্টার ভিতরে আসলে কি সেফ? শোনার অভ্যাসটা, দেখার অভ্যাসটা শুরু থেকেই হওয়া উচিত। এখানে একটা গভর্নমেন্ট ইচ্ছা চাইলেই এটা বন্ধ করতে পারে। সেক্সুয়াল রিলেশনটা দুইটা পার্সনের মধ্যে একটা কেমিস্ট্রি। হ্যালো এভরিওয়ান, আমরা আজকে বসেছি একজন ইউরোলজিস্টকে সাথে নিয়ে। ইউরোলজিস্ট মানে তো বুঝতেই পারছেন, আপনার গোপন অঙ্গের চিকিৎসক। হি ইজ মাই ক্লোজ ফ্রেন্ড ডক্টর হায়দার from Solimullah Medical College, because he is serving now in Solimullah Medical College. He is a government doctor and he is very meritorious. He has a very big group of followers. এবং আপনারা যারা ওর ফেসবুকে আছেন বা দেখেছেন বা ফলো করছেন, হি ইজ অলসো মেকিং সোশ্যাল মিডিয়া ভিডিওস অ্যান্ড ভিডিওস যেগুলো আপনাদেরকে এই ডিজিজগুলো সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য এবং ইনফরমেশন বা মেডিকেল ফ্যাক্টস নিয়ে কথা বলে ও সাধারণত। তো হায়দার, লেটস ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মমিনুল হায়দার। আমি একজন ইউরোলজি বিশেষজ্ঞ। আমি সালাউদ্দিনের সহপাঠী, বন্ধু। আমরা একই মেডিকেল কলেজে পড়েছি। আমি এখন এই স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ইউরোলজি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে আছি। হায়দার, ফার্স্টে আমি তোমাকে বলি যে যেহেতু তুমি একজন সরকারি ডাক্তার, অ্যাজ এ গভর্নমেন্ট ডক্টর ইউ হ্যাভ লটস অফ রেসপন্সিবিলিটিস। আমাদের অনেক রেসপন্সিবিলিটি আছে ডেফিনেটলি, বাট ইউ হ্যাভ লটস অফ রেসপন্সিবিলিটিস এবং তুমি সেই রেসপন্সিবিলিটিগুলো পূরণ করো, এটা আমরা জানি, পূরণ করো। বাট স্টিল জনগণ তোমার উপর খুশি না, যার কারণে স্বাস্থ্যমন্ত্রী তোমাকে বলল যে এরপর থেকে তুমি জনগণের পিছনে হাঁটবে। আসলে জনগণ কিসে খুশি জনগণ সেটা জানে না, কিন্তু জনগণের যেটা ভালো হয় ওইটাতে বেশিরভাগ জনগণই খুশি থাকে না। এগুলার আসলে অনেকগুলো অ্যাসপেক্ট আছে। তবে আমরা ডাক্তাররা কিন্তু আসলে রোগীর পিছনেই ছুটি, এটা তুই জানিস। আমরা সবসময় আমাদের সারা দিন দেখা যায় যে আমি রোগীর পিছনে ছুটেই সময় নষ্ট করি। নতুন কিছু না আমাদের জন্য। আই থিঙ্ক আমাদের স্বাস্থ্যমন্ত্রী যেহেতু স্বাস্থ্য খাতে ওনার অভিজ্ঞতা কম, সেজন্য উনি এটা হয়তো বা মুখ ফুসকে বলে ফেলেছেন। এটা আসলে মানে যেটা হয় যে পলিটিক্যাল পিপল কিন্তু খুব ব্রিলিয়ান্ট হয়, সবাই কিন্তু আসলে রাজনীতি করতে পারে না। মানে যারা ভার্সেটাইল, হ্যাঁ, মাল্টিফ্যাসেটেড, বহুমুখী প্রতিভার লোকজন মানে যাদের থাকে এরাই পলিটিক্স করতে পারে। এবং মন্ত্রী পর্যায়ে যেতে হলে এটা এক্সট্রিমলি হাইলি ট্যালেন্টেড হইতে হয়, নাহলে হয় না। উনি এটা পিক আপ করে ফেলবে, এটা ওনার জন্য হয়তো নতুন একটা মানে জায়গা, স্কোপ। উনি হয়তো স্বাস্থ্যের আগে কাজ করেন নাই, এটা আমার মনে হয় না ওনার জন্য বেশি সময় লাগবে। উনি কিছুদিন অফিস করলেই স্বাস্থ্যের মূল মানে অস্বাস্থ্য বা রোগটা কোথায় আছে উনি ধরতে পারবেন। সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে তুমি পাশ করার পরে তুমি গ্রামে গিয়েছো, সেখানে তুমি সার্ভ করেছো, পেরিফেরিতে তুমি সার্ভ করেছো, তারপরে ইউ কেম ব্যাক এগেইন ইন মিডফোর্ড। এখন মিডফোর্ডে আসার পরে তোমার কাছে কি মনে হচ্ছে যে ইয়েস, দিস ইজ ইয়োর মেডিকেল কলেজ অ্যান্ড ইউ আর ফিলিং ডিফারেন্ট, এই টাইপের কিছু মনে হচ্ছে? বিকজ আমার ওই এক্সপিরিয়েন্সটা নাই, সেজন্য আমি তোমাকে জিজ্ঞাসা করছি। না, এটা তো ট্রু। যেমন ধর, গ্রামে কাজ করতে গেলে প্রধান সমস্যা যেটা হলো যে গ্রামে আসলে রিসোর্স নাই। আমাদের এমন একটা পরিবেশে কাজ করতে হয়েছে যেখানে অনেক কিছুর সংকট। ওর মধ্যে দেখা যায় যে আইডিয়ালি যে চিকিৎসাগুলো করা উচিত ওই চিকিৎসাগুলো করা যায় না। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের অনেক কম্প্রোমাইজ করা লাগে। সেই ক্ষেত্রে মেডিকেল কলেজ লেভেলে দেখা যায় যে গভর্নমেন্ট সেক্টরে অনেক কিছুই অ্যাভেলেবল থাকে, যদিও সব থাকে না, যতটুকু থাকা উচিত। এখন আমাদের দেশের ইকোনমিক কন্ডিশন হিসাবে চিন্তা করলে গভর্নমেন্টের পক্ষে সবকিছু প্রোভাইড করা সম্ভব না। তারপরে যতটুকু আছে এটা বেটার, জেলা লেভেল উপজেলা লেভেল থেকে তো অনেক বেটার। এইখানে কাজ করে একটা আনন্দ আছে। আরেকটা জিনিস যেটা বললি তোর হচ্ছে নিজের মেডিকেল কলেজ, এইটা তো একটা আবেগের ব্যাপার। যে মেডিকেল কলেজে আমি পড়াশোনা করছি, এখন সেখানে আমি টিচার, আমি ওই যেই ছাত্রদেরকে আমি পড়াই, আমার কাছে মনে হয় আমি তো এদের মতো ছিলাম।
একটা আন্তরিকতা তো আসেই, এটা আলাদা একটা। ওকে, এখন তুমি যে সুপার স্পেশালিটি, ডেফিনেটলি ইউরোলজি ইজ আ সুপার স্পেশালিটি সাবজেক্ট, বিকজ তোমাকে তো সার্জারিতে ফান্ডামেন্টাল ট্রেনিং করে দেন ইউ হ্যাভ টু গো টু দ্য ইউরোলজি। তো এই যে সুপার স্পেশালিটি সাবজেক্ট, হোয়াট ইজ দ্য প্রসপেক্ট অফ ইউরোলজি ইন দিস কান্ট্রি? হিউজ প্রসপেক্ট। আসলে দেখ, তোর ইউরোলজি হচ্ছে খুব টেকি একটা সাবজেক্ট। তুই আমাকে তো জিনিস, আমি সবসময় একটা টেকনোলজির দিকে আমার একটা ঝোঁক ছিল, আমার ইন্টারেস্ট ছিল, আমি টেকনোলজি পছন্দ করি। আমি ইউরোলজিতে আসলে এই জন্যই আসা। এটা খুব টেকি একটা সাবজেক্ট, মানে খুবই ইনস্ট্রুমেন্ট বেসড, হাইলি মডার্নাইজড একটা সাবজেক্ট। এবং আমার মনে হয় যে গত 10-15 বছরে ইউরোলজির মতো এত অ্যাডভান্সমেন্ট খুব কম সাবজেক্টে হয়েছে। কারণ আমাদের দেশে অলমোস্ট আমরা সবগুলো মডার্ন সার্জারি এখন করতে পারি। ইভেন গভর্নমেন্ট লেভেলে হয়, গভর্নমেন্ট মেডিকেল কলেজ লেভেলে ইউরোলজির ওয়ার্ল্ড ক্লাস লেভেলের সার্জারিগুলো এখন হয়। সো এই দিক দিয়ে ইউরোলজির প্রসপেক্ট, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি, ইউরোলজির স্কোপ অনেক বড়। ইউরোলজি মানে যে শুধু যে তুই বললি যে গোপনাঙ্গের চিকিৎসা, ব্যাপারটা তা না। তো ইউরোলজি আসলে কিন্তু ধর তোর কিডনি যে সিস্টেম, কিডনির অনেক ধরনের রোগ হয়, পাথর হয়, টিউমার হয়, ক্যান্সার হইতে পারে, তারপর হচ্ছে কিডনির পাশে অ্যাড্রেনাল গ্ল্যান্ড থাকে, সেইটার যতগুলো ডিজিজ আছে এগুলো সবই আমরা ডিল করি। এবং একটা আমাদের পপুলেশনের মানে মেজর একটা অংশ, যেমন প্রোস্টেট, যে প্রোস্টেটের সমস্যাটা আমরা বয়স্ক পুরুষ মানুষের অলমোস্ট সবারই প্রোস্টেটের সমস্যা হয়, প্রস্রাবের সমস্যা, বয়স হয়ে গেলে প্রোস্টেট বড় হয়, প্রস্রাবে অসুবিধা হয়, এই প্রবলেমগুলো আমরা ডিল করি। সো আমাদের পেশেন্ট পুল কিন্তু অনেক বিশাল। কিন্তু সেই অনুযায়ী যেহেতু এটা একটা সুপার স্পেশালাইজ সাবজেক্ট, এইটাতে আলাদা ট্রেনিং লাগে, ওই পরিমাণ ইউরোলজিস্ট এখন পর্যন্ত তৈরি হয় নাই। ফলে এটার স্কোপ স্টিল নাও পুরো বাংলাদেশে এটার অনেক স্কোপ আছে। মানে স্পেশালি তুই জেলা উপজেলা লেভেলে গেলে দেখা যায় যে সারা জেলাতে মাত্র 2 জন ইউরোলজিস্ট আছে, একটা উপজেলাতে দেখা যায় যে কোনো ইউরোলজিস্টই নাই, এরকম সিচুয়েশন এখনো আছে। তো আমাদের দেশে এখন ইউরোলজি তুমি বলছো যে এতটা অ্যাডভান্স হয়ে গিয়েছে, যথেষ্ট। বাট রিগার্ডিং রেনাল ট্রান্সপ্লান্টেশন, কিডনি ট্রান্সপ্লান্টের ব্যাপারে তো আমরা এখনো অনেক পিছিয়ে। আসলে দেখ, এই জিনিসটা কিডনি ট্রান্সপ্লান্টেশন আসলে একটা বিগ টার্ম। হ্যাঁ, ট্রান্সপ্লান্টেশনের জন্য একটা ভালো সেট আপ লাগে। সেট আপ লাগে মানে কি, এটা একটা ক্লক ওয়ার্কের মতো। এইটা অন্য সাধারণ অপারেশনের মতো না, এখানে 2টা জীবন জড়িত। এবং এইটার জন্য আমরা পিছায় আছি আমি বলবো না, আমাদের আসলে কিছু তোর কি বলবো, আমাদের সিস্টেমের কিছু ল্যাগিংস ছিল, আমাদের পলিসি মেকিং লেভেলে কিছু ঝামেলা ছিল বা একটু সীমাবদ্ধতা ছিল। তো এগুলো কিন্তু অনেকটাই এখন কেটে গেছে। আমার যেটা মনে হয় যে বাংলাদেশে দেখবি প্রাইভেট লেভেলে, প্রাইভেট সেক্টরে কিন্তু বেশ কয়েকটা সেন্টারে অনেকগুলা রেনাল ট্রান্সপ্লান্টেশন হচ্ছে। হ্যাঁ, সরকারিতে এই রেনাল ট্রান্সপ্লান্টেশন প্রাইভেটের মতো গতিতে করা যাচ্ছে না। এইটার প্রধান কারণ আমার মনে হয় আমাদের সরকারিতে আমাদের পোস্টিং রিলেটেড যে স্ট্যাবিলিটিটা, এইটা খুব কম। কারণ এই যে ইউরোলজি একটা সুপার স্পেশালাইজড সাবজেক্ট, এটার ট্রান্সপ্লান্টেশনটা আরো সুপার স্পেশালাইজড। আমি যেটা খেয়াল করছিলাম যে রিগার্ডিং দিস ইলেকশন টাইমে আমাদের পলিটিশিয়ানরা দে আর টকিং অ্যাবাউট দ্য ডায়ালাইসিস, যে আমরা ডায়ালাইসিসের সংখ্যা বাড়াবো, এটা করব সেটা করব, এবং তারা রেনাল ফেলর নিয়ে যথেষ্ট চিন্তিত মনে হলো, এবং তারা ডায়ালাইসিস নিয়ে চিন্তিত। হ্যাঁ, কিন্তু এন্ড পয়েন্ট যে ট্রান্সপ্লান্টেশন, এটা যে কিউর, এইটা আসলে আমার মনে হয় একটু গ্যাপ আছে। দে আর নট থিঙ্কিং অ্যাবাউট দ্যাট। এবং ঠিক আছে, তুমি বলছো যে সরকারি লেভেলে আমাদের এখনো সেই সিস্টেমটা গড়ে ওঠে নাই, এবং তুমি নিজে থেকে বললা যে না, আমি তোকে না এখানে একটা জিনিস বলি তোকে, ওইটা জিনিসটা বলতে বুঝতে সুবিধা হবে। যেমন ধর, ট্রান্সপ্লান্টে 2টা সার্জারি হয় পাশাপাশি, একটা যে কিডনি দেয় আর যার বডিতে কিডনিটা লাগানো হয়, হ্যাঁ, যে রোগী, 2টা অপারেশন পাশাপাশি হয়। মাঝখানে আরেকটা টিম থাকে যে ওই কিডনিটা ডোনারের কাছ থেকে নেয়ার পর সেটাকে ফ্লাশ দেয়, ওয়াশ দেয়, আমরা পারফিউশন বলি, সেটা আবার ওখান থেকে নিয়ে লাগানো হয়। এই 3টা টিম, এটা ট্রেন্ড আপ করতে কিন্তু সময় লাগে। এবং এই টিম মানে কিন্তু শুধু ডাক্তার না, এই টিম মানে কিন্তু আমার সাথে নার্স আছে, অ্যানেস্থেটিস্ট আছে, একই সাথে তোর হচ্ছে অক্সিলারি যে ওয়ার্কারগুলো আছে, যে এই যে পেশেন্টের টেবিল ঠিক করে, ওয়ার্ড বয়, ওটি বয়, হ্যাঁ, এই লোকগুলোও কিন্তু ট্রেন্ড আপ হইতে হয়।
and also your nephrologist ডেফিনেটলি and হচ্ছে your ICU ডেফিনেটলি specialist. শুধু তাই না, আমার আইসিইউ ইন্টারভেনশনিস্ট এবং সেই সাথে আমার যে ডিউটি ডাক্তার ডিউটি করবে সেও ট্রেন্ড আপ হতে হয়, মেডিকেল অফিসার। হুম। এই পুরো টিমটাকে ট্রেন্ড আপ করার পরে, এদের ট্রেন্ড আপ হতে সময় লাগে, ট্রেন্ড আপ করার পরে এদেরকে একটা লং টাইম ওরা একসাথে কাজ করতে হয়, তখন একটা ক্লক ওয়ার্কের মতো কাজ হয়, সবাই সবার রোল জানে এবং তখন র্যাপিডলি কাজ করা যায়। এখন ধর তুই এরকম একটা টিম রেডি করতেছিস, আমাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজ ওখানে কিন্তু এখন রেগুলার হয়, একটা টিম রেডি হলো এরকম। এখন এই টিমের ধর অনেকগুলো স্টাফ আছে, 3 মাস পরে দুইজন স্টাফকে বদলি করে দিল, নতুন 2জন আসলো, তাহলে কি হলো, আমার পুরো টিমটার দেখা গেল যে ভেঙে গেল। তাহলে ওই 2জন তো ওরিয়েন্টেড না, সে আসলো ধর জেলা হাসপাতাল থেকে যেখানে সেগুলো কোনোদিন দেখে নাই, তো তাকে আবার ট্রেন্ড আপ করতে হচ্ছে, মানে আমরা স্লো হয়ে যাচ্ছি। আবার ধর যে চিফ সার্জন, অনেক বছর পরে একজন চিফ সার্জন তৈরি হয় একটা লম্বা সময় ধরে, সেই চিফ সার্জনকে বদলি করে দিল, তাহলে সেকেন্ড ওনার যে ওনাকে টেক ওভার করার মতো সেকেন্ড ম্যান যদি তৈরি না হয় তাহলে ট্রান্সপ্লান্ট বন্ধ হয়ে যায়। এইগুলাই ঘটে। বদলি তো ডেফিনেটলি একটা ফ্যাক্টর, একটা বড় একটা ফ্যাক্টর হ্যাঁ। বদলি। এখন তুমি কি মনে করো যে সলিমুল্লাহ মেডিকেল অথবা বিএমইউ অথবা ঢাকা মেডিকেল, এখানে ট্রান্সপ্লান্ট করার মতো আমাদের যে এনভায়রনমেন্ট, আমি হিউম্যান এনভায়রনমেন্টের কথা বলছি না, হসপিটাল এনভায়রনমেন্ট, এই হসপিটাল এনভায়রনমেন্টটা কি তৈরি হয়েছে? হ্যাঁ, এটা যেমন ধর সলিমুল্লাহ মেডিকেল কলেজে ট্রান্সপ্লান্ট এখনো হয়নি কখনো, হ্যাঁ, এটা এখানে নাই, বা ঢাকা মেডিকেলে কিন্তু ট্রান্সপ্লান্ট হইতো আগে, এটা কিন্তু অলরেডি লজিস্টিক্স ইজ দেয়ার। বিএমইউ তে ট্রান্সপ্লান্ট হয়, লজিস্টিক্স ইজ দেয়ার, কিন্তু ওই যে আমি যে বললাম যে স্পিড আপ, প্রত্যেক সপ্তাহে 2টা করে হবে বা প্রতি সপ্তাহে 5টা করে হবে, এইটা করা যাচ্ছে না কেন? কারণ হচ্ছে আমাদের ওই যে ম্যান পাওয়ার, আমার ম্যান পাওয়ার ট্রেন্ড আপ করতেছি, ম্যান পাওয়ার দেখা যাচ্ছে শর্টেজ হচ্ছে বা কোনো কারণে ম্যান পাওয়ার আসতে পারছে না। এই জিনিসগুলোর কারণে যদি গভর্নমেন্ট সেক্টরে ফিক্সড একটা ফোকাস নিয়ে কিছু লোক যারা ট্রেন্ড আপ, এটাতে অলরেডি ট্রেন্ড আপ, অলরেডি যেটা তাদের এক্সপোজার আছে, এদেরকে যদি একটা লম্বা সময় ধরে একই গ্রুপে একই টিমে রাখা যায় লম্বা সময় ধরে, তাহলে গভর্নমেন্ট সার্ভিস পাবে। ওকে, তুমি আমি তোমাকে জাস্ট ফর অ্যান অ্যাজাম্পশন, তোমার প্র্যাকটিস অনুযায়ী, যে তুমি মাসে কিরকম পেশেন্ট পাও যাদের ট্রান্সপ্লান্ট ইন্ডিকেটেড? আচ্ছা, এইটা আসলে আমরা খুব একটা পাই না, নেফ্রোলজিস্টরা পায়। তো নেফ্রোলজিস্টরা যখন আবার ট্রান্সপ্লান্টের ফিজিবিলিটির জন্য আমাদের কাছে পাঠায়, তখন আমরা ওনাদের কাছে রেফার্ড হওয়া রোগীগুলা পাই। এটার আমি আসলে পরিসংখ্যান এখন আসলে যেহেতু সামনে নাই, এটা বলা মুশকিল, তবে হিউজ মানে হচ্ছে আমরা যদি এত পরিমাণ সংখ্যায় ট্রান্সপ্লান্ট দরকার, যে আমরা যদি মেডিকেল কলেজ, সবগুলো মেডিকেল কলেজে প্রতি সপ্তাহে 1টা বা 2টা করে ট্রান্সপ্লান্ট করিও, বাংলাদেশের সবগুলো মেডিকেল কলেজে, তারপরও আমাদের ওয়েটিং লাইন ছোট হবে না, ডেফিনেটলি, মানে হিউজ, এটা অনেক বড়, এবং অনেক অনেক একটা বড় অংশ ট্রান্সপ্লান্টের জন্য ওয়েট করতে করতে মারা যায় কমপ্লিকেশন থেকে, কারণ ডায়ালাইসিস তো একদম 100% সেফ কিছু না। আচ্ছা, ট্রান্সপ্লান্টে এখানে আমাদের দেশে কিন্তু কিছু আইনগত জটিলতা ছিল, এবং আমি একটা ডিডব্লিউতে একটা ডকুমেন্টারি দেখছিলাম যে অর্গান ট্রাফিকিং নিয়ে, বিশেষ করে আফ্রিকা থেকে অর্গান ট্রাফিকিং, এবং দেয়ার আর সাম রিয়েল ডকুমেন্টারিজ যে এই যে আমরা বিদেশে দেখি যে বিদেশে অনেক ট্রান্সপ্লান্ট হচ্ছে, হার্ট, লাং সবকিছু ট্রান্সপ্লান্ট হচ্ছে, জিনিসগুলো এরকম না যে ওরা একজন সাদা চামড়া থেকে খুলে নিয়ে সাদা চামড়াকে লাগাচ্ছে, ব্যাপারগুলো এরকম না, অনেক অংশে দে আর দ্য পার্ট অফ দ্য অর্গান ট্রাফিকিং সিস্টেম। তো আমাদের দেশেও এটা এক সময় হয়েছে, আমাদের দেশে পরবর্তীতে আইন করে জিনিসটাকে বন্ধ করা হয়েছে, সামথিং, বাট পরবর্তীতে যে হোল একটা পপুলেশন, এটার যে একটা সাফারার, এবং দেশ থেকে প্রতি বছর প্রচুর পরিমাণে টাকা দেশের বাইরে চলে যাচ্ছে অনলি ফর দিস কিডনি ট্রান্সপ্লান্ট পারপাস। এখন do you know anything about the plan for next 5 years এই গভর্নমেন্টের, যে তার কোনো ধরনের এ ব্যাপারে কোনো প্ল্যান আছে কিনা, বা তোমাদের সোসাইটির আগামী 5 বছরের প্ল্যান? সোসাইটির প্ল্যান, আচ্ছা তাহলে আমি একদম শুরু থেকে বলি। আমাদের দেশে কিন্তু 99-এর আগে কিন্তু কোনো অর্গান ট্রান্সপ্লান্টেশন অ্যাক্ট ছিল না, 1999-এর আগে। তখন জিনিসটা যেটা ছিল, যেহেতু কোনো সিস্টেম ছিল না, এখন আমাদের দেশ তো সবসময় সিস্টেম বাইপাস করার একটা প্রবণতা আমাদের মধ্যে আছে। এখন আগে যেটা হতো যে ডোনার নিয়ে আসছে, ডোনারকে পরিচিত না, আমার অমুক আত্মীয়, দূর সম্পর্কের আত্মীয়, এরকম সেরকম, বিহাইন্ড দ্য সিন ওদের সাথে কোনো লেনদেন হচ্ছে কিনা এটা কিন্তু আমরা আসলে ডাক্তার, এটা আমাদের এখতিয়ারও না, আমরা জানতামও না। তো ডোনারের সাথে যদি ম্যাচ হইতো, কিডনিটা নিয়ে ডোনারকে
এই রিসিপিয়েন্টকে লাগাই দেওয়া হতো। তাহলে এভাবে কিন্তু চলছিল এভাবে। হঠাৎ করে দেখা গেল কি আসলে এই যে লোকগুলো আসে ডোনার, এরা সবসময় একটা একটা গ্রাম থেকেই আসতেছে, একটা জেলার। তার মানে ওখানে একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে এবং সেখানে একদম প্রান্তিক জনগণ যাদের ধর হচ্ছে তোর একদম ভিটা মাটিও নাই, ওর জন্য ওকে যদি 1 লাখ টাকা দেওয়া হয় একটা কিডনির বিনিময়ে, যেটা সে সারা জীবন হয়তো 1 লাখ টাকা ইনকাম করতে পারবে না, সে ওটা দিয়ে তার জীবন চেঞ্জ করে ফেলবে, এরকম চিন্তা করে এইটা বিহাইন্ড দ্য সিন এই স্মাগলিং গুলো হচ্ছিল। তখন গভর্নমেন্ট এটা বন্ধ করার জন্য কি করলো, যে অর্গান ট্রান্সপ্লান্টেশন অ্যাক্ট করলো। এই অ্যাক্ট করলে ডোনার পুলটা একদম ছোট হয়ে গেল। আগে তো যে কেউ ডোনেশন করতে পারতো, আইনগত বাধা ছিল, আইনই ছিল না। তারপর যেটা হলো যে তোর নিকট আত্মীয় দিতে পারবে। নিকট আত্মীয় খুবই কম। নিকট আত্মীয় কারা? নিকট আত্মীয় ডেফিনিশন ছিল এরকম যে বাবা মা, ভাই বোন, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, তার মানে এবং ফার্স্ট মানে একদম ফার্স্ট ডিগ্রি রিলেটিভ, এরা ছাড়া দিতে পারবে না। তারপর এক সময় দেখা গেল যে স্বামী স্ত্রী ব্যাপারটা আছে, এটাকে ডিফাইন করা দরকার ছিল, কারণ আগের দিন বিয়ে করে পরের দিন ট্রান্সপ্লান্ট করতে পারবে, তাহলে তো এটা কন্ট্রাক্ট ম্যারেজ হইতো, এরকম অনেক হইছে, তাই না? তখন দেখা গেল যে না, একটা নির্দিষ্ট সময় বিয়ের বয়স হইতে হবে, তারপর এগুলো ঢুকলো। এরকম করে যখন চললো, তখন দেখা গেল কি আসলে বহু মানুষ তার ডোনার খুঁজে পাচ্ছে না, কারণ সবার কাছ থেকে তো কিডনি নেওয়া যাবে না। ধর এখন সন্তান অসুস্থ, মা কিডনি দিতে চায়, মায়ের ডায়াবেটিস আছে, মায়ের হাইপারটেনশন আছে, মায়ের নিজের কিডনি ভালো না, তাহলে ওটা আমরা নিচ্ছি না। তাহলে সেক্ষেত্রে এই লোকটার কোনো ডোনার খুঁজে পাচ্ছে না, কারো ভাই বোনই নাই, তার ডোনার কে হবে? তো তখন গভর্নমেন্ট এসে কি করলো, এটাকে আবার একটা অ্যামেন্ডমেন্ট করা হলো 18 সালে, পসিবলি 2018-তে। এই অ্যামেন্ডমেন্টে এসে যেটা হলো যে ডোনার পুলটা বড় হলো, কি ফার্স্ট কাজিনদেরকে অ্যাড করা হলো, তারপরে হচ্ছে খালা, মামা, চাচা, দাদা, ফুফু, দাদা দাদি, নানা নানি, খালাতো বোন, খালাতো ভাই, এদেরকে অ্যাড করা হলো। তাহলে ডোনার পুলটা বেশ বড় হইলো। এটার পরেও দেখা যাচ্ছে আসলে একটা বড় সাবস্টেন্সিয়াল অংশ যারা এই কিডনি ডোনার খুঁজে পাচ্ছে না। তখন তারা কি করলো, যেহেতু বাংলাদেশে আইনি জটিলতা আছে, করতে পারবে না, তখন আশেপাশের দেশে তারা এরকম কন্ট্রাক্ট করে, দূরের একটা গরিব আত্মীয় বা আননোন একজন কোন লোক, এই অর্গান ট্রাফিকিংটা এভাবেই কিন্তু হয়, তাকে এই দেশ থেকে যখন পাশের কোনো দেশে নিয়ে যাওয়া হলো, সেইখানে তো তার আর এই আইনি জটিলতাগুলা কম নাই, বা ওরা বিদেশি পেশেন্টকে তারা ট্রান্সপ্লান্ট করে দিচ্ছে, অনেক সময় কমার্শিয়াল পারপাসে করে দিতে পারে, এরকম করে আসতেছে। তার আমার দেশে টাকা কিন্তু চলে যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ট্রান্সপ্লান্ট কিন্তু অপারেশনের মাধ্যমে ট্রান্সপ্লান্টের চিকিৎসা শুরু, তার যে এই যে লং টার্ম ফলো আপ, ওষুধ খাবে, এই করবে, সে করবে, সেগুলো কিন্তু বিদেশে অপারেশন করে আসলে সে ঠিক মতো করতে পারে না। এক্স্যাক্টলি, এটাও একটা বড় সমস্যা। লাস্টলি যেটা হলো, যেটা বললে যে তোর এই গভর্নমেন্টের প্ল্যান কি, এই গভর্নমেন্ট তো শুরু হলো মাত্র, আমরা এখনো এই গভর্নমেন্টের প্ল্যান জানি না। তবে এই যে ইন্টারিম গভর্নমেন্টের সময় একটা অর্ডিন্যান্স পাস হলো 2025-এ, এটা অক্টোবরে, সেইটাতে আসলো যে ইমোশনাল ডোনার। ইমোশনাল ডোনার মানে বন্ধু, আমার বন্ধুকে আমি কিডনি দিতে চাই, হ্যাঁ, প্রোভাইডেড দ্যাট এটার সাথে কোনো ধরনের মানে অর্থনৈতিক লেনদেন হবে না, মানে পিওরলি আমি আমার বন্ধুকে, ইউ নেভার নো। এখন এইটা তো হচ্ছে অফ দ্য রেকর্ড, কিন্তু এই স্কোপটা রাখা হয়েছে এবং সাথে এটাও রাখা হয়েছে যে একটা বড় সড়ো প্রক্রিয়ার ভিতর দিয়ে সেই ইমোশনাল ডোনারকে যাইতে হবে, যে একটা বোর্ড থাকবে, সেই বোর্ড যাচাই করবে যে আসলে এই লোকটা একে চেনে কিনা, এর সাথে কতদিনের সম্পর্ক। একটা ব্যাপার আছে না যে তুই আমার কাছে 5,000 টাকা চাইলি, আমি দিলাম, আর তুই আমাকে বললি দোস্ত একটা কিডনি দে, আমি তোকে সেই কিডনি দেওয়ার মতো তোর সাথে আমার সেই সম্পর্ক আছে কিনা, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস না? তো ওইটা জাজ করার জন্য তোর এরকম একটা বোর্ড থাকবে, সেই বোর্ড হচ্ছে এটাকে যাচাই বাছাই করে, তাকে যদি ইমোশনাল ডোনার হিসেবে কোয়ালিফাই করা হয় তাহলে সে দিতে পারবে। তার মানে এখন আর তোর যে নিকট আত্মীয়ের বাউন্ডারিটা আর থাকলো না। ওকে, এইটা কিন্তু আরেকটা জিনিস অ্যাড করি, আমাদের যে কিডনি ইনস্টিটিউট, যেটা নিকডু, ন্যাশনাল কিডনি ইনস্টিটিউট, এখানে কিন্তু অলরেডি এই অর্ডিন্যান্সের আলোকে তোর এই বোর্ডগুলো ফরমেশন হয়ে গেছে। তার মানে এখন যদি কেউ একজন ইমোশনাল ডোনার নিয়ে আসে কিডনি ইনস্টিটিউটে, সে কিন্তু এটা করতে পারবে, যদি তার ডোনারটা ওভাবে প্রমাণ করতে পারে যে সে ইজ ট্রুলি ইমোশনাল ডোনার। সো এই ট্রান্সপ্লান্টের জন্য তোমার কি মনে হয় যে যারা ইউরোলজিতে ক্যারিয়ার করছে, তাদের ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ দেয়ার ক্যারিয়ার তাদের উচিত যে বাইরে থেকে ট্রেনিং এর কথা চিন্তা ভাবনা করা, নাকি বাংলাদেশ ইজ ফুল সাফিসিয়েন্ট? আমার এখন যেটা মনে হয় যে আমাদের বাংলাদেশের ট্রেনিংটা সাফিসিয়েন্ট, যথেষ্ট, কারণ আমাদের দেশে ট্রান্সপ্লান্টের অলমোস্ট সবই হয়।
ট্রান্সপ্লান্ট সার্জারিটা এখন যেই সেন্টারগুলোতে হয় অলমোস্ট ওয়ার্ল্ড ক্লাস সার্জারি হয়। সার্জারি সাইড থেকে বাইরে ট্রেনিং খুব একটা জরুরি না। যেমন আমরা যখন ট্রেনিং করলাম বিএমইউতে তো রেগুলার আমাদের প্রতি শনিবার ট্রান্সপ্লান্ট হতো। একটা সময় দেখা গেল যে অনেক রোগী যখন আমাদের সেট আপটা ভালো দাঁড়ায় যাওয়ার পরে সপ্তাহে 2টা করে হয়েছে। এবং আমাদের রেসিডেন্টরা কিন্তু তাদের এই ডিগ্রি করার সময় যেই স্কোপ ওর মধ্যেই কিন্তু তারা ট্রেনিং করে ফেলতে পারছে। এবং আমরা 6 মাস ট্রান্সপ্লান্টের জন্য ডেডিকেটেড ট্রেনিং ছিল। 5 বছরের মধ্যে 6 মাস ছিল ট্রান্সপ্লান্টের জন্য। তো ট্রেনিং এটা আসলে খুব মানে আমাদের দেশে ট্রেনিং এর ল্যাগিংস আছে আমার মনে হয়, তা না। আমাদের লজিস্টিকের সমস্যা, আর ওই যে বললাম স্ট্যাবিলিটি, আর গভর্নমেন্ট পলিসি লেভেলে কিছু সমস্যা আছে। এগুলো তো আসলে সরকারের দায়িত্ব। সরকার যদি চায় যে সরকারি হাসপাতালগুলোতে ট্রান্সপ্লান্টের মতো একটা সুপার স্পেশালাইজড কাজ হোক, তাহলে সরকারেরই আসলে আইডেন্টিফাই করে ট্রেন্ড আপ করা উচিত, আমার কাছে তাই মনে হয়। এবং তাদেরকে ট্রেন্ড আপ করে এসে একটা ছেলে ট্রান্সপ্লান্টের উপর ট্রেনিং নিয়ে আসলো, তারপর তাকে আমি জেলা হাসপাতালে পাঠাই দিলাম, এমন একটা জেলা হাসপাতালে যেখানে আমার অ্যাপেন্ডিক্স অপারেশন করার মতো খুব কঠিন কাজ, তাইলে তো আমার রিসোর্সটা কোনো কাজে লাগলো না। তাহলে ওইটাও আসলে পলিসি লেভেলের কাজ, যে যাকে আমি ট্রেনিং করাচ্ছি তাকে আমি আবার সেই কাজটা ট্রেনিংটা সুফল পাওয়ার মতো জায়গায় দিচ্ছি কিনা, আমার না সেটা ইম্পর্টেন্ট। এখন এই ইউরোলজি, প্রচুর মানুষ কিন্তু এখন ইউরোলজিতে যাচ্ছে, গ্যাস্ট্রোএন্টারোলজিতে যাচ্ছে। এটা ঠিক, এই দুইটা কলোরেক্টালও যাচ্ছে, কোলোরেক্টালে যাচ্ছে, বাট গ্যাস্ট্রোএন্টারোলজি আর হচ্ছে ইউরোলজি হ্যাঁ প্রচুর মানুষ। কারণ ডেফিনেটলি কারণ এইটা একটা ইন্টারভেনশন বেসড একটা সাবজেক্ট, এবং এখানে সার্জারির বাইরেও মানে একদম ইনভেসিভ সার্জারির বাইরেও আরো অনেক কিছু করার সুযোগ আছে। তো ইউরোলজি পড়তে গিয়ে তোমার কি মনে হয় যে ফার্স্টে সার্জারিতে এফসিপিএস করে দেন ইউরোলজিতে এমএস করা উচিত, নাকি সরাসরিতে ইউরোলজিতে এমএস করা উচিত? হোয়াট ইজ ইয়োর গাইডলাইন ফর দ্য ইয়াং ফিজিশিয়ানস যারা? না, আমি আমার ব্যাপার বলি, আমি কিন্তু সরাসরি ইউরোলজিতে ট্রেনিং করা, ওকে, ডিরেক্টলি ইউরোলজিতে ট্রেনিং করা। সো আই এম ডুইং এভরি ইউরোলজিক্যাল প্রসিডিওর ইন্ডিপেন্ডেন্টলি, এবং সব মডার্ন সার্জারিগুলো করতেছি। ট্রেনিংটা যদি হয়, ইটস নট নেসেসারি যে আমাকে সার্জারির মাধ্যমে আবার ইউরোলজিতে যাইতে হবে। তবে একটা জিনিস, যে আমরা ইউরোলজিতে যখন ঢুকি, এটা তো 5 বছরের ট্রেনিং কোর্স, 2 বছর কিন্তু কোর সার্জিক্যাল ট্রেনিং ওর কোর্সের মধ্যেই আছে। সুতরাং যারা ওই 2টা বছর কোর সার্জিক্যাল ট্রেনিংটা ঠিক মতো করবে, আলাদা করে সার্জারিতে ডিগ্রি করে ইউরোলজিতে আসতে হবে দরকার নাই, তাহলে পাথওয়েটা লম্বা হয়ে যায়। এখন তোমার কি মনে হয় যে এফসিপিএস অর এমএস ফর ইউরোলজি? তো এইটা আসলে এইটা একটু ক্রিটিক্যাল কোশ্চেন এই সেন্সে, এফসিপিএস ফেলোশিপটা আসলে ডেফিনেটলি এটা একটা প্রেস্টিজিয়াস জিনিস। আবার এমএসটা মোর একাডেমিক ওরিয়েন্টেড। একটা হচ্ছে একাডেমিক প্রতিষ্ঠান ওরিয়েন্টেড, আর একটা হচ্ছে ট্রেনিং ওরিয়েন্টেড, তাই না? এখন আমাদের সাবজেক্টটাতে আসলে আমরা এমএস এর সংখ্যাই বেশি। এখন তো এফসিপিএস ইউরোলজিও কিন্তু যথেষ্ট অনেক, তবে এমএস এখন অনেক বেশি। এমএস এর সুবিধা হলো যে আমরা একটা শুরু থেকে একটা স্ট্রাকচারের মধ্যে বড় হই, যে আমাদের পুরা কোর্স প্ল্যানটা 5 বছরের করা, আমরা ট্রেনিং করতেছি, পড়াশোনা করতেছি, একই সাথে আমরা কিছুদিন পর পর পরীক্ষা দিচ্ছি সেমিস্টারের মতো করে, মানে আমরা ওইভাবে একটা প্রেসক্রাইবড ফরম্যাটে আছি। এফসিপিএস এর ক্ষেত্রে যেটা হয়, আসলে ট্রেনিং সেন্টারের উপর ডিপেন্ড করে, যে ও যে 4টা বছর ট্রেনিং করবে বা 3টা বছর ইউরোলজিতে ট্রেনিং করবে, এটা কোথায় কোথায় সে ট্রেনিং করতেছে, সেই ট্রেনিং এর অপরচুনিটিটা কতটুকু, সেটার উপর ডিপেন্ড করে যে তার আসলে কোনটা। কারণ এমএস তো আসলে আমি যেখানে চাই করতে পারবো না, এমএস এর যেখানে কোর্স চালু আছে আমি সেখানেই করতে পারবো। যেই জায়গাগুলোতে কোর্স চালু আছে সেই মানে ইনস্টিটিউটগুলোতে সাধারণত একাডেমিক পরিবেশ থাকে। আমার কাছে আমার মনে হয় যে এমএসটা নতুন যারা আসবে ইয়াংদের জন্য এমএস ইজ মোর ইজিয়ার এই সেন্সে যে আমি একটা সিস্টেমের মধ্যে পড়ে গেলে অটোমেটিক্যালি আমি শিখতেই হবে আমাকে। ওকে। আর এফসিপিএসটা অনেকটা সেলফ মোটিভেটেড হইতে হয়, নিজের অনেক মোটিভেশন থাকতে হয় এফসিপিএস। এখন ইউরোলজিতে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে সেক্সুয়াল ডিজিজ, এবং বাংলাদেশের পার্সপেক্টিভে সেক্সুয়াল ডিসফাংশন ইজ এ ভেরি বিগ প্রবলেম। এখন এইটার সোশ্যাল অ্যাসপেক্ট কি এটা নিয়ে আমি বলতে যাচ্ছি না, বাট বাংলাদেশের যারা মেল পপুলেশন, এই মেল পপুলেশনের সেক্সুয়াল ডিসফাংশন হওয়ার অনেক কারণ আছে।
ফ্রম ইউরোলজি পয়েন্ট অফ ভিউ তোমরা কিরকম পেশেন্ট পাচ্ছ সেক্সুয়াল ডিসফাংশনের? প্রচুর। আমার তো মনে হয় যে এক এক দিনের 20-30% পেশেন্ট আমরা এরকম সমস্যাগুলো নিয়ে আসে। তারা কি সরাসরি এটা- তোমার কাছে না, আসছে? এখন এটা ব্যাপার আছে, এটা কিন্তু আসলে আমি যেটা বলবো এটা হয়তো 1/4 বলতেছি, কারণ এই সেক্সুয়াল প্রবলেমগুলো নিয়ে কিন্তু আসলে অনেকেই ডিল করে। হুম। যেমন ধর সেক্সুয়াল প্রবলেমগুলোর অনেকগুলো আসপেক্ট থাকে। মানসিক দিকে একটা আছে, যারা সাইকিয়াট্রিস্টরা ডিল করে। আবার স্কিন ডিজিজের যারা চর্ম যৌন রোগ বিশেষজ্ঞ, তাদের কাছে মানুষ যায়, প্রচুর মানুষ যায়। কেউ কেউ আবার হরমোন রোগ বিশেষজ্ঞ মানে এন্ডোক্রাইনোলজিস্ট যারা হুম, হরমোনের, ওদের কাছে যায়। হুম। আবার কেউ আমাদের কাছে আসে, ইউরোলজিস্টের কাছে আসে। তার মানে এই রোগীগুলো 4 ভাগ হয়। তো আমরা আসলে যেটা করি, আমাদের এই 4 জনের যার কাছেই যাক না কেন, আমরা তো আসলে প্রাইমারিলি প্রথমে আগে একটা অ্যাসেসমেন্ট করি যে ওর আসলে কেন হচ্ছে এই জিনিসটা। আমার যদি তখন মনে হয় যে এটা হরমোনাল প্রবলেম, তাইলে এন্ডোক্রাইন সে ট্রিট করে। যদি মনে হয় যে সাইকোলজিক্যাল মানসিক সমস্যা, তাহলে সাইকিয়াট্রিস্ট ডিল করে। আর যদি মনে হয় যে না, তার স্ট্রাকচারাল প্রবলেম, তার ইন্টারনাল কিছু অর্গানের সমস্যা, তাহলে আমরা ইউরোলজিস্টরা ডিল করি। তো এই জিনিসগুলো আসলে গ্রে। আর যেমন ধর কিছু কিছু ক্ষেত্রে আমরা মেডিকেল ওষুধপত্র দিয়ে যে ডিলগুলো করি, এগুলো আমরাও করি, স্কিন ডিজিজের ওরাও করে, এগুলো গ্রে এরিয়া। এগুলো দুইজনেরই এখানে এই ডোমেইন আছে। সো কিছু পেশেন্ট আমাদের কাছে আছে, কিছু পেশেন্ট স্কিনের কাছে যায়। বাট এখানে তো একটা পেশেন্ট তার পক্ষে বোঝাটা ভেরি ডিফিকাল্ট যে হুম। আমি কোন ডক্টরের কাছে যাব, হুম, আমার হুম। জন্য কোন ডক্টরটা ভালো তা- হবে। এইটা তো তাহলে ডেফিনেটলি। এই ডিসিশন মেকিংটা সে কিভাবে করবে? এখন একটা সভ্য রাষ্ট্রে তো এই ডিসিশন মেকিংটা হয় হচ্ছে তোর মানে জিপি, জেনারেল প্র্যাকটিশনারের হুম, কাছ থেকে, মানে হুম, প্রাইমারি যে ফিজিশিয়ান ডাক্তার দেখবে সে রেফার করার কথা। হুম, আমাদের দেশে তো আসলে এই সিস্টেমটা নাই। হুম, রোগী সরাসরি স্পেশালিস্টকে দেখায়। আমি পার্সোনালি যেটা মনে করি যে যদি আসলে মানে লাইনে ওঠার জন্য ইউরোলজিস্টের কাছে আসা উচিত। কারণ ইউরোলজিস্টের কাছে যদি আসে, ইনিশিয়াল অ্যাসেসমেন্টের পর আমরা যদি দেখি যে এটা সার্জিক্যাল বা হচ্ছে আমাদের ডোমেইনের জিনিস না, হুম। আমরা তখন রেফার করি। তাহলে সরাসরি আসলে ওই এন্ডোক্রাইন বা সাইকিয়াট্রিস্টের কাছে আগে না গিয়ে ইউরোলজিস্ট অথবা স্কিন, এই দুজনের একজনের কাছে যাওয়া যেতে পারে। ওকে, এখন আমাদের দেশে এই সেক্সুয়াল ডিসফাংশন নিয়ে সোশ্যাল মিডিয়াতে কিন্তু অনেক ধরনের অনেক পোস্ট আছে হ্যাঁ। এবং এটা নিয়ে তোমার সাথে কিছুক্ষণ আগে কথা না, বলছিলাম। আমি আসলে দেখ, আমার আমার নিজের পেজেও আমি অনেকগুলা ভিডিও এটা নিয়ে বানাইছি। ওকে। এগুলো একটু অস্বস্তিকর। মানে হুম। জিনিসটা হলো কি যে এগুলো নিয়ে আমরা তো আসলে কথা বলে অভ্যস্ত না। হুম, হুম। আহ, এটাই সবচেয়ে বড় প্রবলেম। হ্যাঁ, এই আমরা কথা বলে অভ্যস্ত না, এবং এটা সেক্সুয়াল ডিসকাশন, এটা একটা ট্যাবু এখনো। হুম, হুম, এবং ছেলেরা মেয়েরা যারা উঠতি বয়সের, এরা আসলে নিজেরা বন্ধুদের সাথে ডিসকাস করে। হুম। আর এখন বড়দের সাথে কিন্তু ডিসকাস করতে পারে না, না। তাই না? আর আরেকটা যেটা হলো যে এখন যে কোনো কিছু আমরা ইন্টারনেটে সার্চ দিই, হুম, তাই না? হুম, হুম, এই সুযোগটা অনেকে নিচ্ছে, কিন্তু তুই দেখবি আমাদের দেশের একটা মেজর প্রপোর্শন হচ্ছে সেক্সুয়ালি ফ্রাস্ট্রেটেড। হুম। আর অ্যাংজাইটিতে ভোগে, পারফরমেন্স অ্যাংজাইটি, ইনফেরিয়রিটি, মানে নিজেকে ছোট মনে হয় বা আমি কি পারবো এরকম মনে হয়। হুম। আর পর্নোগ্রাফি তো এটা কি বলবো, এটা তো একদম ধর মানে তোর এই মোবাইলের মাধ্যমে, মানে স্মার্টফোনের মাধ্যমে তোর হাতে হাতে চলে গেছে। হুম। ইট ওয়াজ ডিফিকাল্ট ব্যাক ইন আওয়ার ডেজ। তুই চিন্তা কর, আমরা যখন ইয়াংস্টার, হুম। তোর ধর যখন আমরা টিনেজার বা হুম। মেডিকেল কলেজে পড়ি, হুম। ওই সময় কিন্তু এগুলো বেশ ডিফিকাল্ট ছিল। এত কিন্তু ইন্টারনেটও আর সহজলভ্য ছিল না। এটা নিয়ে একটা গল্প আছে। আচ্ছা। আচ্ছা, তোর ওই যেটা গল্পে আসতেছি একটু হ্যাঁ। পরে, এটা শেষ করি। শোন, তো তো এখন তো এটা খুব ইজি। হুম। এখন ওর কাছে তো ও কিন্তু কিন্তু মানে যেই ছেলেটা দেখতেছে, ধর হুম। ইয়াং ছেলে, হুম। ও কিন্তু এটা যে একটা পারফরমেন্স অ্যাক্ট, হুম। পর্নোগ্রাফিটা, হুম। এটা সে বুঝে না। হুম। সে এটাকে পার্সোনালি তার রিয়েল লাইফে সে এটাকে রেপ্লিকেট করার চেষ্টা করে, এবং যখন সে পারে না তখন মনে হয় যে না, আর আমি তো হতাশ, আমি পারছি না। কিন্তু Okay. তুই দেখ একটা জিনিস, হুম। তুই সিনেমাতে দেখতেছিস যে টম ক্রুজ হুম। সে একটা প্লেনের পিছনে দৌড়ায় লাফ দিয়ে উঠে যাচ্ছে প্লেনের হুম। ডানার মধ্যে। তুই কি হুম। পার্সোনাল ট্রাই করবি কোনোদিন প্লেন দেখলে দৌড়ায় ওঠার? তুই বুঝতেছিস কিন্তু এটা এটা ইটস ইটস এ মুভি। হুম। হুম। ওটাও কিন্তু একটা মুভি, হুম। ওটা কিন্তু নর্মাল না। কিন্তু এইটা বুঝে না, এবং এইখানে আসে হচ্ছে তোর ওই ওই অনলাইন পার্টি। তখন কি করবে, তোর হচ্ছে সবাই জানে যে এরা এটাতে, তখন আপনি এটা খেলে আপনার যৌবন শক্তি বাড়ে, এইটা খেলে আপনার বীর্য ঘন হয়, এই ধরনের কথাবার্তা। তারপরে হচ্ছে এইটা খেলে আপনি আহ, এত বছর বয়সেও যুবকের মতো হবেন, এইসব ভিডিওগুলো দেয়। হুম। আর এই যে পিপল যারা সরাসরি বলতে লজ্জা পায়,
তারপর হচ্ছে সরাসরি আলোচনা করে না, ও কিন্তু গোপনে ওই জিনিসগুলো অর্ডার করে, যেগুলোর আসলে কোনো কাজ নাই। ওকে। বুঝতে পারছিস? এটাই হচ্ছে মেইন সমস্যা। না এখন তাদের পিছনে তারা যে সমস্ত প্রোডাক্টগুলো মানুষদেরকে প্রেসক্রাইব করছে, তুমি কি বলতে চাও যে দোজ আর কমপ্লিটলি আনসাইন্টিফিক? ডেফিনেটলি কমপ্লিটলি আনসাইন্টিফিক, এগুলোর তো আসলে কোনো রোল নাই। আমি সবসময় বলি যে যেমন ধর তুই বললি যে সাপোজ ধর তুই মধু খাইলি, হ্যাঁ, মধু কিন্তু এই জন্য মধু বাদাম এগুলা বেশ বিক্রি হচ্ছে যে আমাদের যৌবন শক্তি বাড়ানোর জন্য। তো মধু বাদাম এটা তো ভালো জিনিস, আমরা জানি তাই না? মধু একটা প্রাকৃতিক একটা জিনিস, এটার অনেকগুলো ঔষধি গুণ আছে, অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ আছে। তার মানে আমরা কি এটা অ্যান্টিবায়োটিক হিসেবে খাই? খাই না, তাই না? খাই না তো। তারপর এই জন্য, কারণ মধুতে যে জিনিসগুলো আছে এগুলো আমরা এক্সট্রাক্ট করে ওষুধ হিসাবে যদি পাইতে পারি, সেটা আমার জন্য আরো বেশি ডোজ মেনটেন করে খাওয়া যায়। তাহলে মধু এমনি খাওয়া ভালো, কিন্তু মধুকে যদি আমি রিপ্রেজেন্ট করি যে এটা আসলে একটা যৌবন শক্তির ওষুধ, সেটা আসলে ভুল না। ডেফিনেটলি ও তো ডাইরেক্টলি যৌবন শক্তির উপর কোনো কাজ নাই তার। ওকে, ইয়েস, ইট হ্যাজ ইনডিরেক্ট ইফেক্ট। হ্যাঁ, ইনডিরেক্ট ইফেক্ট। আর আরেকটা জিনিস আছে যে যেমন এই কিছু কিছু জিনিস অদ্ভুত কিছু রিচুয়াল তৈরি করে, যেমন ধর কাঁচা হলুদ খাওয়া, গরম পানি খাওয়া, তারপরে বিভিন্ন রকম, মানে এগুলোর এফেক্টটা কি রকম, শরীর গরম হয়ে যাবে অনেকটা এরকম ওরা বলার চেষ্টা করে। কিন্তু আমার মনে হয় কি এগুলোর একটা সাইকোলজিক্যাল এফেক্ট আছে, যে ও মনে করে যে আমি এটা করলাম, এখন আমি মানে অনেক বেশি যৌবন শক্তি প্রাপ্ত হইলাম, এটা সাইকোলজিক্যালি সে বুস্ট আপ হয়। বাট এরকম কি কোনো জিনিস আছে যে যেহেতু তোরা সার্জন হিসেবে পেশেন্টকে কম সময় মানে একজন সার্জন ইজ ভেরি বিজি, তাই না? সে এরকম একটা সেক্সুয়াল ডিসফাংশনের একটা পেশেন্টকে ডিল করতে সে যতটুকু সময় দিবে, তুই যে অনলাইন প্রেসক্রাইবার্সদের যে কথাটা বললি, দে উইল গিভ মোর টাইম, তাদের কথা আরো শ্রুতি মধুর। ডেফিনেটলি এটা শোন, অনলাইনে সবাই তো তোর সাইন করে না, না, ডেফিনেটলি দে হ্যাভ ট্যালেন্টস। তাদের ট্যালেন্ট হচ্ছে কি তারা যে পিচিংটা করে, তারা যে কথাগুলো বলে, এগুলো অ্যাট্রাকটিভ, মানুষ আকৃষ্ট হয়, মানুষকে আকৃষ্ট করার ক্যাপাবিলিটি ওর মধ্যে আছে। তবে জিনিসগুলো হচ্ছে ও আসলে যেই জিনিসটা বলে মানুষকে আকৃষ্ট করতেছে, ওটা তো একটা সাইন্টিফিক ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। আচ্ছা, এখন ডেফিনেটলি ইউ হ্যাভ সিন লটস অফ পেশেন্ট উইথ সেক্সুয়াল ডিসফাংশন। সবচেয়ে বেশি কি প্রবলেম তোমার কাছে মনে হয়েছে, যে হোয়াট আর দ্য মেইন রিজন? বিকজ বাঙালিজ হ্যাভ সাম অ্যানাটমিক্যাল প্রবলেমস, সাম হরমোনাল প্রবলেমস, ফিজিওলজিক্যাল প্রবলেমস তো আছেই, তাই না? তুমি নিশ্চয়ই বলবা না যে আই হ্যাভ সেম ফিজিক্যাল ক্যাপাবিলিটি লাইক রাশিয়াতে যে আছে বা ইউকেতে যে আছে, তাই না? ইউ হ্যাভ সাম লিমিটেশনস। তোমার কাছে কি মনে হয় যে আসলে যে সমস্ত পেশেন্টগুলো আসছে, মোস্ট অফ দেম আর দিস ক্যাটাগরি? আচ্ছা, এইটা হচ্ছে শোন, দুইটা জিনিস নিয়ে খুব বেশি কমন। একটা হচ্ছে তারা ওই প্রিম্যাচিউর ইজাকুলেশন, মানে সে তার সেক্সুয়াল ডিউরেশন বা টাইমিং নিয়ে সে চিন্তিত, এটা একটা। সেকেন্ড সবচেয়ে বেশি পাওয়া যায় হচ্ছে সে পেনিসের সাইজ, লেংথ নিয়ে সে চিন্তিত। অথচ গ্লোবাল যেই লেংথে, আমাদের স্ট্যান্ডার্ড লেংথ কিন্তু হচ্ছে, আমরা বলি যে ইরেক্টেড লেংথ হচ্ছে 4 to 6 সেন্টিমিটার এরকম, এটা কিন্তু স্বাভাবিক। কিন্তু ওই যেই ছেলেগুলো, তার কাছে এটা মনে হচ্ছে সেটা স্বাভাবিক না, কারণ তার মাথার মধ্যে আছে যে কোনো না কোনো ভাবে তৈরি হয়েছে, পারিপার্শ্বিক অনলাইনে দেখে, পর্নোগ্রাফি দেখে, বা আশেপাশের বন্ধুদের সাথে কথা বলে, তার মধ্যে তৈরি হয়েছে যে এটা আরো বড় হইলে মনে হয় আরো বেটার। মানে সেক্সুয়াল জিনিসটাকে অবজেক্টিফাই করে ফেলা হয়েছে। এটা যে আসলে দুইটা মানুষের মধ্যে একটা কেমিক্যাল কানেকশন, এইটাই মাথার মধ্যে নাই। আর এই যে যেমন ধর আমাদের ডাক্তারদের মধ্যে দুই একজন আছে অনলাইনে টাইমিং এর ব্যাপারটা বলছে, এটা নিয়ে তো চরম মানে ভাইরাল একটা জিনিস, খুবই ভাইরাল একটা জিনিস। সে ভিডিও বানায় যে তার ওষুধ খাওয়ার পর একজন 40 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা ধরে সে মেলামেশা করতেছে। ইজ ইট আসলে পসিবল? ফিজিওলজিক্যালি ইম্পসিবল। না, আমরা কয়েকজন ফ্রেন্ড উই আর গসিপিং, তারা তাদের ভাষ্য ছিল দে আর নট টেকিং এনি মেডিসিনস, বাট তাদের ভাষ্য ছিল যে দে নর্মালি দে ক্যান ডু সেক্সুয়াল অ্যাক্টিভিটি ফর 30 মিনিটস। হইতে পারে, মানে এটা নট ট্রু যে ও 30 মিনিট পারে দেখে আমাকেও 30 মিনিট পারতে হবে। Yeah, and যখন সে বলছে যে yes I can do for 30 minutes and he is like a winner in the match. না, এখন ব্যাপার হচ্ছে তার পার্টনার কি 30 মিনিট এনজয় করে, নাকি তার কাছে এই জিনিসটা টর্চারের মতো মনে হচ্ছে, এটা ইম্পর্টেন্ট না? ডেফিনেটলি এটা ইম্পর্টেন্ট।
আমাদের বইপত্রে যেটা লেখা আছে, নর্মাল সেক্সুয়াল ইন্টারকোর্স উইল লাস্ট ফর 2 to 7 মিনিটস, মানে পেনিট্রেশন থেকে ইজাকুলেশন পর্যন্ত 2 to 7 মিনিটস। এন্ড এই 2 থেকে 7 মিনিট ইট ইজ নর্মাল। এখন আমি যদি এক্সপেক্ট করি যে আমার 6 মিনিটস আই এম উইদিন নর্মাল লিমিট, আমি চিন্তা করছি ওয়াই নট 36 মিনিটস, তাইলে তো আমার মধ্যে ফ্রাস্ট্রেশন আসবে, তাই না? তাহলে ওই যে 2 to 7 মিনিটস এটা অ্যাডিকুয়েট ফর কি বোথ, তা আমার ফিমেল পার্টনারের জন্যও কিন্তু সেম, প্রোভাইডেড দ্যাট উই আর এনজয়িং ইচ আদার। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যদি এখন ওই একটা গিয়ে স্টপ ওয়াচ ধরে এটা চিন্তা করি, তাহলে তো ইউ আর নট এনজয়িং অ্যাট অল। আচ্ছা, আমাদের যারা দর্শক আছেন, উই আর টকিং অ্যাবাউট অ্যাডাল্ট থিংস, প্লিজ দিস কন্টেন্ট ইজ নট ফর বেবিজ। এটা আসলে এই সেগমেন্টটা শুরু করার আগে তো বলা উচিত ছিল। মেডিকেল ইমার্জেন্সি হিসেবে সাধারণত তোমরা কোন কোন কেসগুলো ফেস করো? আমরা ইউরোলজিতে আসলে ইমার্জেন্সি কম, বেশ কম। মোস্ট কমন যেটা আমরা পাই সেটা হলো যে পেশাব আটকায় যাওয়া, ইউরিনারি রিটেনশন যেটা বলে, প্রস্রাব আটকায় যাওয়া, এটা কিন্তু একটা পেইনফুল কন্ডিশন, এইটা খুব কমন। আর অনেক সময় তোর হচ্ছে কিডনির নালি যেটা ইউরেটার, ওখানে যদি পাথর আটকায় যায় তীব্র ব্যথা হয়, প্রচন্ড ব্যথা হয়। এটা বলা হয় যে প্রসব বেদনার পরে সবচেয়ে মানে ভয়ঙ্কর ব্যথাগুলোর একটা হচ্ছে এইটা একটা ইমার্জেন্সি আমরা পাই। আর ইয়াং ছেলেদের ক্ষেত্রে টেস্টিকুলার টর্শন, এটা তুই বুঝবি, তো আমাদের দর্শক সবাই বুঝবে না। এটা হচ্ছে যে অন্ডকোষের যেই রক্তনালীগুলো থাকে না, এগুলো প্যাচ খেয়ে যাওয়া, টুইস্ট হওয়া, এইটাও কিন্তু একটা সিরিয়াস ইমার্জেন্সি, মানে অ্যাকচুয়ালি ট্রু ইমার্জেন্সি। ওকে, তো টেস্টিকুলার টর্শন হলে মানে সাধারণত আমি তোমার কাছে যেটা জানতে চাচ্ছি যে কখন একজন পেশেন্টের অবশ্যই হসপিটালে চলে আসা উচিত তার এই ধরনের সাইন সিমটম হলে, লাইক তুমি বলছো যে টেস্টিকুলার টর্শন, তাহলে টেস্টিকুলার টর্শনের কোন ফিচারটা একজন মানুষের চিন্তা করা উচিত যে আমাকে এখনই হসপিটালে যেতে হবে? যেমন এই যে প্রথম যে দুইটা তোকে বলছি যে পেশাব আটকায় যাওয়া আর হচ্ছে ইউরেটারের মানে স্টোনের ব্যথা, এগুলোতে পেশেন্ট অটোমেটিক্যালি হসপিটালে আসে। সমস্যা হয় টর্শন নিয়ে, যেটা হয় যে অন্ডকোষে ব্যথা, এবং স্পেশালি হয় কখন, যে 13-14 বছর 15 বছরের ছেলে পেলেদের হয়। এইটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটু ব্যথার ওষুধ খাই, একটু দেখি, এই কাজটার প্রবণতা আমাদের মধ্যে কিন্তু আছে, আমরা কিন্তু সহজে আসতে চাই। ডেফিনেটলি এটা হচ্ছে ইম্পর্টেন্ট যে এই যে 14 থেকে 16-18 এইরকম বয়সের ছেলেদের যদি অন্ডকোষে ব্যথা হয়, স্পেশালি এক সাইডে, তাহলে অতি অবশ্যই হাসপাতালে আসা উচিত এবং ইউরোলজিস্ট বা সার্জনকে দেখানো উচিত। কারণ টর্শন ছাড়াও অন্য যে কারণগুলো আছে এগুলাতে হয়তো তার ড্যামেজ হবে না, বা যদি টর্শন হয় মানে যদি অন্ডকোষের নালী পেঁচায় যায়, এটা কিন্তু তার সারা জীবনের ব্যাপার। কারণ ওইটা যদি 6 ঘন্টার বেশি পেঁচায় থাকে এবং অন্ডকোষে যদি রক্ত চলাচল বন্ধ থাকে 6 ঘন্টার বেশি, তাহলে এই অন্ডকোষটা কিন্তু বাদ, এটা ফেলে দিতে হবে। তার মানে 6 ঘন্টার ভিতরে আসলে কি সেফ? 6 ঘন্টার মধ্যে আসলে এটা সার্জারি করে ওই যে প্যাচটা লাগছিল ওই প্যাচটা ছুটাই দিলে কিন্তু সে বেঁচে গেল। এটা কি ফাংশনালিটি আগের মতো ফিরে পাবে? হ্যাঁ, 6 ঘন্টার মধ্যে থাকলে মোটামুটি অলমোস্ট মানে আগের ফাংশনালিটিতে ফেরত আসে। তার মানে আপনারা এই জিনিসটা একটু খেয়াল রাখেন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে যদি ইউনিল্যাটারাল যদি পেইন হয় ইন ইয়োর, আমি ইয়োর বলছি না, মানে আপনাদের পরিচিত বিশেষ করে 13-14 ইয়াং যারা, তাদের ইউনিল্যাটারাল যদি পেইন হয় উইদিন 6 আওয়ার্স প্লিজ কাম টু দ্য হসপিটাল এবং ইউরোলজিস্টের সাথে অবশ্যই দেখা করবেন। মানে এই যে তীব্র অন্ডকোষে ব্যথা এক সাইডে অন্ডকোষ, এটাকে অনেকেই কিন্তু এটাকে গাফেলতি করে। আমাদের প্র্যাকটিসে আমরা পাই যেটা হচ্ছে 3 দিন 4 দিন ধরে ব্যথা, সে ব্যথার ওষুধ খাইছে কিন্তু ভালো হচ্ছে না, এখন আসলো, ততক্ষণে কিন্তু তার অলরেডি ওই অন্ডকোষটা কিন্তু শেষ। আচ্ছা, এখানে তুমি যদি একটু বলো যে টেস্টিকুলার টর্শন আর এপিডিডাইমো অর্কাইটিস এই দুইটার ডিফারেন্স এবং দুইটার একটা পেশেন্ট মনে করো যে এপিডিডাইমো অর্কাইটিস ইটস ভেরি ডিফিকাল্ট, এটা তো অনেকটা ইউটিআই এর মতো মনে হয়, তাই না? অনেকে বলতে পারে যে এটা এখন এপিডিডাইমো অর্কাইটিস মানে হলো তো ইনফেকশন, মানে অন্ডকোষের ইনফেকশন। অন্ডকোষের ইনফেকশন হলে যেটা হবে তার ব্যথা থাকবে, ফুলে যাবে, সাথে জ্বর টর থাকতে পারে, আবার অনেক সময় এটার সাথে প্রস্রাবে জ্বালা পোড়া থাকে, ইউরিন ইনফেকশন, যেহেতু ডাইরেক্টলি আসলে অন্ডকোষ ইনফেকশন হয় না, এগুলো অনেক সময় ইউরিন ইনফেকশন থেকেই এটা সিকুইলি হিসেবে যায়, এটা একটা ক্লু হইতে পারে। আবার দেখা যায় যে
মানে অ্যাডাল্ট যারা ধর 40-45 বছর বয়সের পুরুষদের তো বা 25-30-এর উপরে পুরুষদের টর্শন হওয়ার সম্ভাবনা খুব কম। হুম। ওদের ইউজুয়ালি এই ধরনের সমস্যাই হয়। তবে সাধারণ মানুষ নিজে থেকে এটা আলাদা করা খুব কঠিন। এটা আসলে ডাক্তার ছাড়া মানে কনফিডেন্টলি এটা টর্শন না, এটা হুম, হুম। এপিডিডাইমর্কাইটিস, এটা বের করা কিন্তু আসলে সহজ না। অনেক ক্ষেত্রে আমরা পরীক্ষা নিরীক্ষা করে আমরা বুঝতে পারি, তারপরে আমরা অনেক সময় আল্ট্রাসাউন্ডের সাহায্য নিই। হুম, হুম। যদি এখন আল্ট্রাসাউন্ড সব জায়গায় অ্যাভেলেবেল। আল্ট্রাসাউন্ড করলে একদম ইজিলি বোঝা যায় যে কোনটা টর্শন, কোনটা এপিডিডাইমর্কাইটিস, কোনটা ইনফেকশন, কোনটা নালী প্যাচে হয়ে গেল, এগুলো বোঝা যায়। ওকে, এবার একটু বলো রিগার্ডিং আনডিসেন্ডেড টেস্টিস, বিকজ এইটা নিয়ে আমাদের রুরাল এরিয়াতে হুম। একটা অনেক স্টিগমা আছে যে ইট ইজ আনরিপেয়ারেবল কমপ্লিটলি। আচ্ছা, হ্যাঁ, এইটা একটা ভালো কথা বলছিস। যেমন তোর এই জিনিসটা আমরা অনেক পাই। যেমন ধর অন্ডকোষ তো আসলে তৈরি হয় হচ্ছে পেটের ভিতরে। হুম। আমরা যখন একটা বাচ্চা যখন মায়ের পেটে থাকে, গর্ভে থাকে, অন্ডকোষটা তৈরি হয় পেটের ভিতরে। এইটা আস্তে আস্তে নেমে আসে, নামতে নামতে বাচ্চাটা যখন জন্মায়, ডেলিভারির কাছাকাছি সময়ে এটা তার অন্ডকোষে নেমে আসে। এখন অনেক সময় দেখা যায় বিভিন্ন কারণে তোর এই তো বাচ্চার ডেভেলপমেন্টের সময় এইটা নামলো না, হুম। সাপোজ, বা একটা নামলো না, হুম। তার মানে তার অন্ডকোষের যে অন্ডথলিটা খালি থাকবে, স্ক্রোটাম খালি, ওর ভিতরে কোনো অন্ডকোষ নাই। হুম, হুম। মানে বিচি নাই, সহজ হুম, হিসাব। এটা তো মানে আমাদের পাবলিক তো এইভাবেই বলে যে হুম, হুম, বিচি দুইটা থাকে, হুম, হয় দুইটাই নাই নাহলে একটা নাই। হুম, হুম। তো অনেকে আমার ধারণা কি, এটা যখন বুঝতে, এইটা কিছু কিছু মানুষ তোর কাছে শুনতে অদ্ভুত লাগবে, এরা বুঝেই না যে এই জিনিসটা, হুম, হুম, মানে ছেলে বড় হয়ে গেছে, বাবা মা ছোটবেলায় বুঝেই নাই যে তার হুম। দুইটা অন্ডকোষ নাই। হুম। এরকমও কিন্তু পাওয়া যায়। আবার কেউ কেউ বুঝতে পারে যে হ্যাঁ, না, এখানে দুইটা থাকার কথা, একটা আছে, তখন মনে করে কি যে এটা তৈরি হয় নাই। হুম। আবার অনেক সময় তারা তো আসলে ডাক্তারের কাছে যায় না, ওই যে ফার্মেসির দোকানদার অথবা এলাকার পণ্ডিত কিছু লোকজন থাকে, হুম। এরা সব জ্ঞানী, হুম। এ ধরনের লোকজনের কাছে যায়। এরা বলে না না, এরকম হয়, আল্লাহ দেয় নাই, হুম। এর ব্যাপারটা এরকম, অনেকটা সৃষ্টিকর্তার উপর দায় দিয়ে শেষ। এইটাই হলো ভুল। কারণ হচ্ছে দেখ, কারো যদি দুইটা অন্ডকোষই না থাকে, এটা খুব রেয়ার যে তার অন্ডকোষ তৈরি হয় নাই, এটা রেয়ার। সবচেয়ে কমন যেটা হলো যে তার অন্ডকোষটা তৈরি হয়েছে, পেটের মধ্যে আছে, ও নামতে পারে নাই। হুম। এইটাকে আমরা ইউরোলজিস্টরা এটাকে ট্রিট করি, এবার ট্রিটেবল। কারণ অন্ডকোষ তো একটা ইম্পর্টেন্ট অর্গান, হুম, তাই না? ওটা দুইটা কাজ। একটা হচ্ছে আমি তুই পুরুষ মানুষ কিসের জন্য, একটা হরমোনের জন্য, টেস্টোস্টেরন। কে তৈরি করে? অন্ডকোষ তৈরি করে। তো অন্ডকোষ যদি না থাকে, আমি আর তোর তো যে আমরা যে 13-14 বছর বয়সে আমাদের মোজ দাঁড়িয়ে উঠলো, আমাদের হুম। গলার স্বর চেঞ্জ হইলো, এগুলো তো সবই টেস্টোস্টেরনের অবদান। নাহলে তো আমার গলা সেই মেয়েদের মতো গলা হইতো, Yeah. তাই না? সেকেন্ড হলো যে আমরা যে বাবা হচ্ছি, হুম। শুক্রাণু তৈরি করা অন্ডকোষের কাজ। এই দুইটা কাজ। যেই অন্ডকোষগুলো পেটের মধ্যে থাকে বা উপরে থাকে, জায়গা মতো নামে না, এগুলোর কিন্তু এই কর্মক্ষমতাগুলো নষ্ট হয়ে যায়। ফাংশনালিটি থাকে না। হ্যাঁ। বিশেষ করে শুক্রাণু তৈরির ক্ষমতা থাকে না। হুম। ফলে হয় কি, যদি সময় মতো এগুলোকে আমরা ঠিক মতো না নামায় আনি, তাইলে এই বাচ্চাটা কিন্তু ভবিষ্যতের বাবা হইতে পারবে না। মানে তাইলে কত একটা সিরিয়াস ব্যাপার না এটা? ডেফিনেটলি। আরো একটা ব্যাপার আছে, যেই অন্ডকোষগুলা পেটের মধ্যে থাকে, এগুলাতে কিন্তু স্বাভাবিক অন্ডকোষের চেয়ে অনেক বেশি ক্যান্সারের ঝুঁকি, মানে অন্ডকোষের ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেক অনেক বেশি। এবং পেটের মধ্যে ধর একটা অন্ডকোষ লুকানো আছে, ওটার ক্যান্সার হচ্ছে না কি হচ্ছে, টিউমার হচ্ছে, এটা কি বাইরে থেকে বোঝা যাবে? যখন বোঝা যাবে তখন অনেক দেরি হয়ে যাবে। এই জন্য যদি বড় হয়ে যায় মানুষ, ধর 20 বছর বয়সে সে আসলো যে আমার দুটো অন্ডকোষ নাই, তাইলে হয়তো তার ওই যে শুক্রাণু তৈরির ফাংশনটা থাকবে না, কিন্তু ওই সময় যদি আমরা নামায় আনি, তার যদি টিউমার হয় বা ক্যান্সার হয়, সে আগে বুঝতে পারবে এবং তখন সে সময় মতো চিকিৎসাটা নিতে পারবে। সাধারণত Important. কত বয়স পর্যন্ত এই সার্জারিটা করলে, আনডিসেন্ডেড টেস্টিসের আচ্ছা, সার্জারিটা আইডিয়াল করলে? বয়সটা হচ্ছে তোর 1 বছর বয়স থেকেই, 1 হুম। বছর থেকে 1.5 বছর বয়সের মধ্যে করা উচিত। ওকে। এই বয়সে করলে তার অন্ডকোষের সম্পূর্ণ কার্যক্ষমতা ইনট্যাক্ট থাকে। আর এরপর যত বয়স বাড়ে তত তোর অন্ডকোষের সেই শুক্রাণু তৈরির ক্ষমতাগুলো কিন্তু কমতে থাকে। এবং যখন বলা যায় যে বয়ঃসন্ধিকাল পার হয়ে গেছে, 10-12 বছর, তখন কিন্তু সেই অন্ডকোষটা নামায় আনার পরেও, অপারেশন করে ধরে নামায় নিয়ে আসলাম অন্ডকোষের নিচে, ওই শুক্রাণু তৈরির কাজটা আর হবে না। আচ্ছা, এবার আমরা আসি
হুম। মানুষজন যে জিনিসটা পছন্দ করে রিগার্ডিং পলিটিক্স। আচ্ছা, আমি পলিটিক্যাল অন্য কোনো এরিয়াতে যাব না, আমি জাস্ট এই জিনিসটা জানতে চাইবো তোমার কাছে, অ্যাজ ইউ আর এ গভর্নমেন্ট ডক্টর, হুম, you have a high social standard definitely, but ডাক্তাররা পলিটিক্স কেন করে? আমি তোমাকে আচ্ছা, আমি তোমাকে সিম্পল একটা বলি, সেটা হচ্ছে আমি কিছুদিন আগে ডক্টর তুষার ওনার একটু বক্তব্য শুনছিলাম। আচ্ছা, উনি একটা পডকাস্টে উনি এভাবে বলছিলেন যে উনি ডক্টর তার প্রফেশন যেটা সেটা উনি ছেড়ে দিয়েছেন। ও আচ্ছা, ওই যে মানে মানে কষ্ট পেয়ে উনি ডাক্তারি করতে চাইছিলেন, কষ্ট পেয়ে ছেড়ে দিয়েছেন। উনি ছেড়ে দিয়েছেন। তো এটার পিছনে উনি বেশ কিছু কথা বলেছেন। ফাইন, এটা তার পার্সোনাল অভিমত। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে তার মনের ভিতরে যে একটা বেদনা, হুম, এই বেদনার অন্যতম একটা কারণ হচ্ছে যে এই ফিল্ডে পলিটিক্সের একটা অনেক বড় একটা হাত আছে। যার কারণে উনি ওনার জীবনে যে বাধাগুলো পেয়েছেন বা যে খারাপ জিনিসগুলো উনি দেখেছেন, সেগুলো আহ, আহ, এটা ওনার লাইফে একটা ব্যাড ইম্প্যাক্ট, নেগেটিভ ইফেক্ট এটা ফেলেছে। বাট মূল রিজন ইজ পলিটিক্স। আমার কথা ছিল যে ডক্টররা কেন পলিটিক্স করে? আচ্ছা, তুই এখানে আসলে আমি একটা কথা বলি। বাঙালি আমরা আসলে সবাই কিন্তু আসলে মানে পলিটিক্স করি আর না করি, আমরা খুব রাজনৈতিকভাবে সচেতন। Yeah. এইটা ধর একদম মানে আমাদের চা দোকানদার থেকে শুরু করে আপ টু একদম টপ লেভেল পর্যন্ত। শুধু ডাক্তাররাই যে পেশাজীবী হিসেবে পলিটিক্স করে ব্যাপারটা তা না। পলিটিক্স কিন্তু টিচাররাও করে, তোর কৃষিবিদরাও করে, ইঞ্জিনিয়াররাও করে, প্রত্যেকের পলিটিক্যাল সংগঠন আছে, বিভিন্ন নামে আছে। হুম। তো প্রত্যেকের আসলে কি পলিটিক্স করার পিছনে মোটিভেশনটা হলো কি, দেখ আমাদের দেশটা তো একটা কম রিসোর্সের জায়গা, আমরা ক্যান্ডিডেট অনেক কিন্তু আমাদের মধু কম। হুম। এই মধুর ভাগ পেতে হলে আমাকে ধাক্কাধাক্কি করতে হবে, তাই না? মানে কম্পিটিশন করতে হবে। পলিটিক্স করলে কম্পিটিশনটা ইজি হয়ে যায়, কারণ আমি যদি সরকার দলের পলিটিক্স করি তাহলে আমার জন্য এই অপরচুনিটিগুলা মানে ভালো ভালো জায়গায় থাকতে পারা, ভালো ভালো জায়গায় পোস্টিং পাওয়া, হ্যাঁ, এই সুযোগগুলা আমাদের ভালো পাওয়া যায়। এইটা মনে হয় একটা মোটিভেশন। কারণ কি দেখ, আমাদের দুঃখজনক হলেও এইটা সত্যি যে আমাদের দেশে অসংখ্য মেডিকেল কলেজ আছে, সরকারি বেসরকারি তো অনেক, অলমোস্ট প্রতিটি জেলায় একটা মেডিকেল কলেজ আছে। কিন্তু দেখ আমরা কি ঢাকা মেডিকেল কলেজের মতো একটা মেডিকেল কলেজ আর দ্বিতীয়টা বানাইতে পারছি? না, পারি নাই। না। তারপরে ঢাকার মেডিকেল কলেজ যেগুলো ঢাকা, চিটাগং, রাজশাহী, সিলেট, এই যে মেডিকেল কলেজগুলো যেই ধরনের ট্রেনিং হয়, যেই অপরচুনিটি বা যেই কাজ শেখার সুযোগ আছে, এটা কিন্তু অন্য মেডিকেল কলেজগুলোতে নাই। মানে ছোট জেলা শহর যেগুলো, ওগুলোতে নাই। তাহলে একটা ডাক্তার সে যদি নিজেকে ডেভেলপ, সবাই তো বড় ডাক্তার, ভালো ডাক্তার হইতে চায়, কারণ আমরা যখন ডাক্তার হইছি আমাদের প্ল্যান কি, আমরা কাউকে না কাউকে দেখে বড় হইছি না যে আমরা ওরকম হতে চাই। তো ওইটার জন্য তো আমার ট্রেনিং করার সুযোগ লাগবে। এই ট্রেনিং এর সুযোগগুলো আমার সামনে কিন্তু এমনি এমনি আসবে না, কারণ আমার মতো অনেকেই এই ট্রেনিং পোস্টগুলো চায়। তো আমার জন্য সহজ কখন হয়, যখন আমি একটু পলিটিক্যাল ইনভলভমেন্টে থাকি, তখন যদি আমার দল কখনো ক্ষমতায় থাকে, তখন আমার জন্য সুযোগটা ইজি হয় যে আমি আরেকজনকে ধাক্কা দিয়ে ওটাতে ঢুকতে পারি। ওকে, আমার মনে হয় এই পোস্টিং একটা বড় ফ্যাক্টর। আর কিছু কিছু তো আছেই, এমনিতেই কিছু মানুষ আছে যারা পারিপার্শ্বিক বা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের কারণে পলিটিক্যালি মোটিভেটেড থাকে, তারা রাজনীতি করে। সে যদি ধর তো ডাক্তার না হয়ে সে নভোচারীও হইতো, তাও সে রাজনীতি করতো, এরকম লোকও তো আছে। আচ্ছা, এখন মনে করো যে পলিটিক্স করা আর হচ্ছে পলিটিক্যালি সচেতন হওয়া বা পলিটিক্যাল নলেজ রাখা, দুটো কিন্তু ডিফারেন্স, তাই না? ডেফিনেটলি। তো আমার কাছে যেটা মনে হয় যে মোস্ট অফ দ্য ফিজিশিয়ানস যারা পলিটিক্যাল ফিল্ডে আসছে বা পলিটিক্স নিয়ে কথাবার্তা বলে, তারা কথা বলার জন্য কথা বলে, বাট পলিটিক্যালি সচেতন না। দুই রকম, কারণ ইটস ইম্পসিবল। তুমি তো ইউর ব্রেন ইজ টোটালি অন দ্য মেডিকেল সেক্টর, তাই না? হ্যাঁ, এইটা ট্রু। তো যেমন ধর আমাদের পলিটিক্স যে বহুমুখী মানে আসপেক্টের পলিটিক্স আমাদের দেশে, মানে আমাদের দেশ না, মানে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির পলিটিক্স গুলো এরকমই হয়। তো এই ক্ষেত্রে আসলে পলিটিক্স একটা ফুল টাইম প্রফেশন হইতে পারে, কারণ ওকে সবসময় 24 ঘন্টা পলিটিক্স নিয়েই থাকতে হবে। আলাদা আলাদা একটা প্রফেশন থেকে পাশাপাশি পলিটিক্স করা কিন্তু বেশ কঠিন। মানে ধর আমি একজন প্র্যাকটিসিং ফিজিশিয়ান আর ডাক্তার, আবার সাথে আমি ফুল টাইম পলিটিক্স করব, এইটা সবসময় পসিবল হয় না। তো তোমার কাছে কি মনে হয় যে বিশেষ করে যে ঠিক আছে তুমি যখন বললা যে পলিটিক্সটা
has a role for transfer or মনে করো যে পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিং এর জন্য, কারণ ট্রেনিং পোস্ট ইজ ভেরি মাচ লিমিটেড, বিশেষ করে যারা সরকারি ডাক্তার। বাট এইটা অ্যাট দ্য লেভেল অফ মেডিকেল কলেজে যখন একটা ছাত্র পড়াশোনা করছে, কারণ আমরা তো একই সাথে বড় হয়ে উঠেছি, তাই না? আই হ্যাভ নেভার টাচড জ্ঞানং। এখন তুমি বলতে পারো যে তুই পড়স নাই, আমি তো পড়ছি, এটা তুমি বলতে পারো, কারণ অ্যাট দ্যাট মোমেন্ট তুমি অতটা পলিটিক্যালি ইনভলভ ছিল না, আমি হয়তো বা কিছুটা ইনভলভ ছিলাম। বাট আমার এটা আজীবনের দুঃখ যে আই ডিডন্ট টাচ জ্ঞানং ইন মাই ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার। আচ্ছা শোন, এইখানে একটা, আমরা তখন আসলে বয়স কত, আমরা তো অনেক ছোট মানুষ, অনেক ছোট। হ্যাঁ, তখন দেখ হোস্টেলে একটা রুম, ভালো একটা রুমে থাকে, এটাও আমাদের জন্য একটা বিশাল ব্যাপার ছিল। কিন্তু দেখ ওই যে একই ব্যাপার, যে একটা আমাদের হোস্টেলে যে কটা রুম ছিল সবগুলো তো ভালো না, দুই একটা রুম ভালো আছে, তাহলে এটা কারা পাবে, কে এটার বেনিফিশিয়ারি হবে? এটার তো কোনো আসলে কোনো গাইডলাইন নেই, আছে না, নাই। তাহলে কি হলো, ওই যে যেই ছেলেটা রাজনীতি করবে বা রাজনৈতিক দলের সাথে বড় ভাইদের সাথে থাকবে, তাই সে একটু পাওয়ারফুল হবে, সে ওই রুমগুলোতে থাকবে। অনেকে এই মোটিভেশন থেকে প্র্যাকটিস মানে পলিটিক্স শুরু করে, তোর হচ্ছে মানে ক্যাম্পাসে একটু পাওয়ার খাটাইলো বা একটা ভালো রুমে থাকলো, এই ছোট ছোট জিনিসগুলো থেকে। এগুলো আসলে খুব, এগুলা যে অপরাধ তা না, এগুলো ইনোসেন্ট, মানে এক ধরনের চাওয়া আমার কাছে মনে হয়। কিন্তু সমস্যাটা হলো কি, মানে আমাদের দেশে আসলে পলিটিক্সটা তো বিরোধিতার রাজনীতি বেশি, মানে রাজনৈতিক সচেতনতা হচ্ছে বিরোধিতার রাজনীতি বেশি, মানে আমি ওর সাথে লাগবো, এ আমার সাথে লাগবে, এই ধরনের রাজনীতি। যার কারণে এই জিনিসগুলা এরকম কিছু মানে তোর মানে কি বলবো, স্বাভাবিক নর্মাল একটা চাওয়ার থেকে একটা সময় জিনিসগুলা খারাপের দিকে যায়। এগুলা ওই বয়সটাও একটা ইম্পর্টেন্ট। আচ্ছা, আই ওয়ান্ট ইউর অ্যাডভাইস টু ইয়াং জেনারেশনস যারা মেডিকেল পড়াশোনা করছে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে জয়েন করছে, তাদের ডেফিনেটলি সবারই পলিটিক্যালি সচেতন হওয়া উচিত, তাই না? কারণ মোস্ট অফ দ্য পিপল তারা জানে না যে বাংলাদেশের জন্মগ্রহণ যখন হয়েছিল তখন এটার জন্মের সাথে কি কি রিলেটেড। লাইক আমি বলবো যে মোস্ট অফ দ্য পিপল জানে না যে জহির রায়হান কিভাবে মারা গেল, তাই না? তারপর অনেকেই জানে না যে শহীদ জিয়াকে যখন মারা হয়েছিল তখন সিচুয়েশনটা কি ছিল। এই জিনিসগুলো কিন্তু তারা জানে না। কিন্তু তারা জানে, আমি এটা বলবো, মোস্ট অফ দ্য পিপল যারা মনে করো যে বিএনপি করে বা আওয়ামী লীগ করে বা জামাত করে, তারা জানে না যে চেতনা কি। আচ্ছা শোন, এইটা জিনিসটা কি, মানে আমার কাছে মনে হয় কি, দেখ ইতিহাস যদি আরোপিত হয় তাহলে একটা ঝামেলা আছে। মেডিকেল কলেজ ইউনিভার্সিটিতে যে ছেলেগুলো আসে, এরা কিন্তু মোটামুটি ক্রিম অফ দা সোসাইটি, মানে ওদের ব্যাচের ক্রিম গুলাই তো এইসব জায়গায় আসে, এরা পড়ে না কেন? আমার কথা হচ্ছে, দেখ তুই যেই দলই করিস, তুই যখন ইতিহাস লিখবি বা ঘটনাগুলো লিখবি, তুই বায়াসড হয়ে লিখবি, তাই না? তুই তোর দলকে ভালো দেখাইতে চাবি। যেমন ধর তোর যদি এখন, আমি ধর আমাদের রিসেন্ট পলিটিক্স না বলে আমি ভারতবর্ষের পুরানা পলিটিক্সের দিকে যাই। এখন যদি তুই ধর পাল রাজাদের মাধ্যমে লেখাস যে পাল রাজার লক্ষণ সেন যে পালাই গেছিল, হ্যাঁ, তো লক্ষণ সেনের যদি যে ইতিহাসবিদ সে যদি লেখে, সে বখতিয়ার খলজিকে দেখাবে কি সন্ত্রাসী হিসাবে, যেটা আফগান সন্ত্রাসী এসে আমাদেরকে হামলা করছে, তাই না? এভাবে পোর্ট্রে করবে। আবার বখতিয়ার খলজির যে ইতিহাসবিদ সে লিখবে হচ্ছে বীরের বেশে এসে সে এখানে কাপুরুষের মতো পালাই গেছে, মানে লক্ষণ সেন। ব্যাপারটার ঘটনা কিন্তু একই, পার্সপেক্টিভ ইজ ডিফারেন্ট। তাহলে আমার যেটা মনে হয় যে আসলে আমি কাকে ফলো করব এটা আমার পড়াশোনার ভিত্তিতে হওয়া উচিত। এক্স্যাক্টলি। যার আমাদের ধর আমি 70-এর দশক, 80-র দশক, 90-এর দশকের যতগুলো বই আছে আমি পড়ি, হ্যাঁ পড়ো, পড়ার পর আমার মধ্যে তো একটা মনে হবে যে এই লোকটা একটু বায়াস লেখছে। কারণ আমি যদি 10টা বই পড়ি, এতটুকু ব্রেইনের ক্যাপাসিটি, মানে যেই ছেলেগুলো এইসব লেভেলে আসছে ওদের এই ক্যাপাসিটি থাকা উচিত যে আসলে কোনটা সত্যি হওয়ার সম্ভাবনা বেশি। বুঝিস না আমার কথাটা? তাহলে ঘটনাচক্রগুলো তো সেম, একই ঘটনা কিন্তু ঘটতেছে, তাই না? যে ঘটনাগুলো ইতিহাসের ঘটনাগুলো কিন্তু ধ্রুবক, কিন্তু ওগুলোকে কে কিভাবে ডেসক্রাইব করতেছে কার অ্যাসপেক্ট থেকে, আমি যদি অনেকগুলো 4-5টা বই পড়ি আমার মনে হয় একটা আইডিয়া পেয়ে যাবো আমরা। সুতরাং আমার মানে এখন যারা ইয়াং, ডেফিনেটলি আমার মনে হয় যে পলিটিক্সটাও পড়াশোনা করেই করা উচিত। এক্স্যাক্টলি। তুমি যে পলিটিক্যাল টিমকেই সাপোর্ট করো না কেন,
না, আমার আইডিওলজি তৈরি হওয়ার আগে আমাকে পড়াশোনা করতে হবে। পড়াশোনা আমি করা কাকে উচিত। সাপোর্ট করতেছি, কেন করতেছি, এইটা আমার কাছে পরিষ্কার থাকতে হবে। সেই জন্য একটা ভার্সিটির একটা ছেলে, ঢাকা ভার্সিটির একটা ছেলে যখন সে একটা পলিটিক্যাল কথা বলছে, আর একটা মেডিকেল বা বুয়েটের একটা ছেলে যখন পলিটিক্যাল কথা বলছে, দুইটা কথা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। কারণ ভার্সিটির ছেলেটা পড়ে। ইয়েস, পড়ে। ওদের আসলে জিনিসটা হচ্ছে কি, দেখ ওরা যে এনভায়রনমেন্টটাতে থাকে, হ্যাঁ, লটস অফ ডিফারেন্ট ওরা নলেজ থেকে আসে তো। অনেকগুলা সাইড থেকে অপিনিয়ন গুলো, ওরা এক্সপোজ টু মেনি থিংস। ইয়া, এবং যার কারণে আমি বলবো যে মেডিকেল এবং বুয়েটের ছেলেমেয়েরা যখন পলিটিক্যাল এনভায়রনমেন্টে যখন এক্সপোজ হয়, তাদের কথাবার্তাগুলো একরোখা টাইপের কথাবার্তা, এবং তারা ডিফারেন্ট অ্যাঙ্গেলে কথা বলতে পারে না। না, ওই যে কারণ সে নিজের পড়াশোনার পরে সে ওই লাইনে পড়াশোনা করে নাই, সে হুম। শুনছে ফলোয়ার। ফলোয়ার। ফলোয়ার হওয়ার চেয়ে আমার মনে হয় মানে নিজের ডিসিশনে, এবং ভার্সিটির ছেলেপেলেদের পলিটিক্যাল ম্যাচুরিটি এই জন্য এদের চেয়ে অনেক বেশি হয়। ওকে, তুমি কি মনে করো যে বাংলাদেশে এখন যে মেডিকেল এডুকেশন সিস্টেম চলছে, এই মেডিকেল এডুকেশন সিস্টেম ইজ অ্যাডিকুয়েট? আচ্ছা, এইটা তো তুই একটু জটিল কোশ্চেন করলি। দেখ, আমি এটা তোমাকে এই কারণে করছি বিকজ তুমি আমাদের ফার্স্ট 5 জনের মধ্যে একজন। ফার্স্টে গাজী। হ্যাঁ, গাজী কি ফার্স্টে বলবো? গাজী, হ্যাঁ গাজী, নাকি তারপরে তুমি first? না না না, গাজী। ওকে, গাজী, তারপর হচ্ছে তুমি, তারপর জেরিন ছিল। জেরিন। জেরিন কিছু মনে করো না। ওকে। আর কে? আশিক। আশিকও ছিল। আর আর ফার্স্ট 5 জনের নাম। হ্যাঁ, না, ফার্স্ট আসলে তো এইভাবে ফার্স্ট তোর মানে বলা কি সম্ভব? ওকে, প্লিজ কেউ কিছু মনে করো না। আমি এগুলা কিছু বলা সম্ভব না। ইটস ডিফিকাল্ট। তৃষা সাহা ছিল, ভালো রেজাল্ট ইয়া, ছিল। তৃষা ওয়াজ ভেরি গুড। হ্যাঁ, তবে শোন, এই স্টেরিওটাইপটা কিন্তু চলে গেছে, কারণ বের হওয়ার পর দেখা গেছে যে অনেকে Yeah. এত এক্সট্রাঅর্ডিনারি রেজাল্ট করছে আমাদের যে পোস্ট Different. গ্রাজুয়েশন গুলাতে, তার মানে সবাই তো আসলে বস ছিল। ইটস ডিফারেন্ট। ইয়া, হ্যাঁ। আমি এটা এই কারণে বলতে চাচ্ছি, ফার্স্ট 5 জনের নাম আমি এই কারণে নিয়ে আসছি যে মেডিকেল এডুকেশন সিস্টেমের সাথে তুমি ছোটবেলা থেকে যেভাবে নিজেকে রিলেট করেছো, আমি সেভাবে রিলেট করিনি। আমি পরবর্তীতে এসে রিলেট করেছি হয়তোবা। তো তোমার কাছে কি মনে হয় যে এই ফার্স্টের 5 বছর আমরা যেভাবে আমাদেরকে পড়ানো হয়েছে বা আমরা যেভাবে পড়েছি, ইট ইজ অ্যাডিকুয়েট? না, এটা ইন শর্ট এটা অ্যাডিকুয়েট না। আমার কাছে এখন মনে হয়, যেমন আজকে আমি অপারেশনের সময় বলতেছিলাম, যেমন ধর আমি ল্যাপারোস্কোপিক সার্জারি করতেছি, এই সময় আমার কাছে মনে হলো যে এই সুন্দর আমি ইনফেরিয়র ভেনা ক্যাভা দেখতেছি, কিডনি দেখতেছি, রেনাল আর্টারি, ভেইন, এগুলোর ভ্যারিয়েশন গুলো দেখতেছি। আমার কাছে মনে হচ্ছে যে যেই ছেলেটা ফার্স্ট সেকেন্ড ইয়ারের যেই ছেলে মেয়েগুলো এখন আছে, ওরা যদি আমার পিছনে এখন দাঁড়ানো থাকতো, আমি ওদেরকে দেখাইতে পারতাম যে দেখো, যে তোমরা আজকে পড়লা না, আইভিসি পড়াইলাম, দিস ইজ আইভিসি। মানে এখন আসলে যেটা হচ্ছে কি, দেখ আমাদের সময় ইন্টিগ্রেটেড টিচিং ছিল না, এখন আছে। এখন হচ্ছে ফার্স্ট সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদেরকে কিন্তু ওয়ার্ডে এক্সপোজার দেওয়া হয়। তো এটা বিদেশে আছে যে ওরা যা পড়ে ওটা ক্লিনিক্যালি। তোর মনে আছে যে অ্যানাটমির বইয়ের কতগুলো বক্স থাকতো যে ক্লিনিক্যাল অ্যানাটমি, আমরা যেগুলো কিছুই বুঝতাম না। হ্যাঁ, অথচ দেখ এখন তোকে অ্যানাটমি বইটা খুলে দেই, স্নেলের অ্যানাটমি, ওই ক্লিনিক্যাল অ্যানাটমিটার দিকে হাসবি যে এত সহজ জিনিস আমরা বুঝি নাই। কারণ কি, দেখ আমাদের ওই এক্সপোজার গুলো ছিল না। আমার মনে হয় মেডিকেল এডুকেশনের যেই সিস্টেমটা, এটা ডাইনামিক হওয়া উচিত, মানে ইট শুড অলওয়েজ চেঞ্জ। তোমার কাছে মনে আছে যে একটা টিভি সিরিয়ালটার নাম ভুলে গেছি, ওই যে 10টা 12টা এপিসোড না 13টা সিজন চলতে আছে, কি জানি সিরিয়ালটার নাম? প্রিজন ব্রেক? না, ডক্টর হাউস না। তাহলে প্রিজন ব্রেক না, মেডিকেল রিলেটেড। হাউস ছাড়া আরেকটা সিরিয়াল আছে যেটা গ্রেজ অ্যানাটমি। গ্রেজ অ্যানাটমি। তো গ্রেজ অ্যানাটমিতে কিন্তু একটা ছিল যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েরা যখন সার্জারি হচ্ছে, ওরা তখন উপরে গ্যালারিতে বসে আমি সেটাই বলতেছি যে ধর তুই ক্যাডাভার কাটে দেখাচ্ছিস, ও যেটা পড়তেছে ওর তো আমার সার্জারি বোঝার দরকার নেই, কিন্তু আমি যে কাটতেছি স্ট্রাকচার গুলা বা আমি অপারেশনের সময় যে ইন্টারনাল অর্গান গুলা ও যদি দেখে, তাহলে ওর রিলেশন কোনোদিন ভুল হবে? আমাদেরকে বই মুখস্থ করে করে কিডনির সামনে এটা থাকে, কিডনির পিছনে এটা থাকে, মুখস্থ করতে হয়েছে, তাই না? এটা তো এখন আর দরকার নাই। তারপর আবার দেখ আমাদের সময় তোর এই যে এই ইউটিউব, চ্যাট জিপিটি, এগুলো কিন্তু এরকম ছিল না। এখন ধর কিছু একটা জিনিস আমি বুঝতেছি না, ধর একটা ফিজিওলজি, কোনো একটা রেনাল ফিজিওলজি বুঝতেছি না, হাউ ইউরিন ইজ ফর্মড, আমরা বহুত কষ্ট করে বুঝছি। এখন তুই সার্চ দে ইউটিউবে, দেখবি যে একটা অ্যানিমেটেড আছে। এই জিনিসগুলাকে মেইন স্ট্রিমে নিয়ে আসা উচিত। আমার মনে হয় যে আমার ক্লাসরুমে এগুলো করা উচিত, তাইলে ছেলেদের জন্য আরো প্যালেটেবল হবে।
এবং এইভাবে চিন্তা করা উচিত যে আমি ফার্স্ট ইয়ার থেকে এদেরকে পেশেন্ট ওরিয়েন্টেড এক্সপোজার দিব। রোগীরা কি বলে, কিভাবে বলে। এখন একটা ফার্স্ট ইয়ারের ছেলে যেভাবে শুনবে, একটা ফিফথ ইয়ারের ছেলে সেভাবে শুনবে না। ও ম্যাচিওর, এ ইম্যাচিওর, কিন্তু শোনার অভ্যাসটা, দেখার অভ্যাসটা শুরু থেকেই হওয়া উচিত। এখানে হায়দার তুমি একটা, আমি বলবো যে মারাত্মক একটা কথা বলছো, যে এআই কে আমাদের এডুকেশন সিস্টেমের সাথে ইন্টিগ্রেট করা। এবং আহ, আমরা তুমি যখন এমএস পাস করলা ওই সময় তো এআই ওভাবে আসে নাই, না। কিন্তু এখন যারা এফসিপিএস এমএস করছে তারা বই পড়ার চাইতে দে আর মোর ডিপেন্ডেন্ট অন এআই। হ্যাঁ, আমি আমাদের রেসিডেন্টদেরকে দেখছি কোশ্চেনটা স্ক্যান করে চ্যাটজিপিটি তে দিয়ে দিছে যে অ্যানসার দিস কোশ্চেন, এবং চ্যাটজিপিটি অ্যানসার দিয়ে দিছে। আমি তোমাকে একটা বলি, সেটা হচ্ছে আই থিংক উই শুড মুভ ফ্রম চ্যাটজিপিটি, বিকজ চ্যাটজিপিটির এখন মার্কেট ইজ ক্র্যাশিং। চ্যাটজিপিটি ও $1 বিলিয়ন লসে আছে, বিকজ চ্যাটজিপিটি যেটা 5.2 সেটা পেরে উঠতে পারতেছে না উইথ ক্লড অ্যান্ড জেমিনাই। পড়াশোনার জন্য ক্লড অ্যান্ড জেমিনাই ইজ ফ্যান্টাস্টিক। এবং জেমিনাইয়ের যেটা নোটবুক এলএম, আলাদা ওরা একটা প্ল্যাটফর্ম করছে। ওখানে তুমি মনে করো যে প্রতিটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা ফোল্ডার করলা, এবং সেই ফোল্ডারে মনে করো শুধু ফিজিওলজির 10টা বই তুমি ঢুকাই দিলা, পিডিএফ তুমি ঢুকাই দিলা। এরপর তুমি ওখানে কোশ্চেন করতে থাকো, সে 10টা বই থেকে নলেজ নিয়ে তোমাকে দিবে। হ্যাঁ, মানে যেটা আমরা নোট করতাম আগে, এক্স্যাক্টলি। মানে আমি 5টা বই খুলে একটা নোট করলাম, একটা ও এখন তোকে ইমিডিয়েটলি করে দিচ্ছে। তার মানে তোর কত সময় বাঁচলো। এক্স্যাক্টলি। এখন এই জিনিসগুলা আমাদের স্টুডেন্টরা তো যে কোনো জিনিস এখন ওই চ্যাটজিপিটিকে জিজ্ঞাসা না করে অ্যাটলিস্ট পড়াশোনাটাকে এআই এর ভিতর দিয়ে সুন্দর করে যদি বের করে নিয়ে আসতে পারে। তুমি সরকারিতে আসো, এই জন্য আমি তোমাকে বারবার বলছি তুমি সরকারিতে আসো। না, মানে এখন পাওয়ার না, জিনিসটা হচ্ছে কি, শোন, তোর চ্যাটজিপিটি এটা জাস্ট এআই আর কি। যাই হোক, এআই যেগুলা করে, এআই তো হচ্ছে ওকে যে গিভেন যে ডেটাগুলো আছে ওখান থেকে সেই ডেটাগুলো নিয়ে দেয়, সে তো নিজে কিছু অ্যান্সার করতে পারে না, তাই না? এগুলোকে পুরোপুরি রিলাই করা আসলে উচিত না। কারণ কি, এগুলো অনেক ক্ষেত্রেই আমি দেখছি যে যেই ওরা ইনফরমেশন গুলো দেয় এগুলো সবসময় টেক্সটের সাথে মিলে না। সুতরাং এআই এর সাপোর্ট নেওয়া যাবে, বাট এআই এর উপর পুরোপুরি ডিপেন্ড করা যাবে না, আমার কাছে মনে হয় তাই। তবে এআই হচ্ছে তোর পড়াশোনার সময়টাকে অনেক শর্ট করে দিতে পারে। মানে আমরা আগে এ ভেরি গুড টিচার অফ, হ্যাঁ ডেফিনেটলি, কারণ আমরা আগে এই বই ওই বই দুনিয়ার বই খুঁজে দেখা যাচ্ছে সারা সন্ধ্যা মিলে আমরা দুইটা কোশ্চেন বা দুইটা টপিক পড়লাম। এখন এটা আমার সেকেন্ডের মধ্যে হয়ে যাচ্ছে। তার মানে আমাদের পরের জেনারেশন আমাদের চেয়ে অনেক বেশি নলেজেবল হওয়া উচিত। আচ্ছা, আমার একটা জিনিস মনে হয় যে যদি মেডিকেল স্টুডেন্টরা, আমি ইঞ্জিনিয়ারিং এর কথা বলছি না, যদি মেডিকেল স্টুডেন্টরা তাদের এডুকেশন সিস্টেমে এআই কে একেবারেই নিজের টিচার হিসেবে নিয়ে নেয়, তাহলে কি রিডিং পার্টনার তৈরি হবে? আচ্ছা, তখন কি রিডিং পার্টনার কমে যাবে? সিরির মতো রিডিং, ডিজিটাল রিডিং পার্টনার হবে। তবে না, শোন, তোর রিডিং পার্টনার এটা হচ্ছে ইনভ্যালুয়েবল। রিডিং পার্টনার লাগবে কেন? দেখ, মেডিকেল এডুকেশন আমরা তো কমিউনিকেশন বেসড পড়াশোনা, তাই না? যেমন ধর আমরা রিটেনের উপর, মেডিকেলের রিটেন নিয়ে মনে হয় না খুব বেশি কেউ চিন্তা করে, বিশেষ করে আন্ডার গ্রেডে। পোস্ট গ্রেডে রিটেন একটা ভয়াবহ ব্যাপার, এটা পুরোপুরি উল্টা। তো আন্ডার গ্রেডে রিটেন নিয়ে মনে হয় না খুব বেশি লোক চিন্তা করে। সবচেয়ে ভয়ঙ্কর যে জিনিসটা হচ্ছে ভাইবা, মানে তোর এই যে কথা বলতে পারা, কোনো জায়গায় এগুলো মনে হয় না পার্টনারশিপ করে না পড়লে বা গ্রুপ স্টাডি না করলে এটা ডেভেলপ করে। I have made my own agent, মানে এআই এজেন্ট, যার সাথে আমি কথা বলি। এবং কথা বলি মানে হচ্ছে এভাবে কথা বলি যে আমি একটা কোশ্চেনের আনসার দিব, মানে আমি যে একটা স্পেসিফিক পরীক্ষার ফাইনাল পার্ট দিতে যাচ্ছি বা পার্ট 2 দিতে যাচ্ছি, ওখানে সব ইনস্ট্রাকশন দেওয়া আছে। তো আমি ওকে বলছি যে আমি আনসার দিব, তুমি আমার প্রত্যেকটা জিনিসের ভুল ধরবা, এবং তুমি আমাকে যে ক্রিটিসাইজ করবা, তুমি আমাকে আঘাত দিয়ে ক্রিটিসাইজ করবা না, কারণ আমি আঘাত নিতে পারি না। আচ্ছা, মানে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে এআই কত বড় তোমার ফ্রেন্ড হতে পারে। আমি সেই পার্সপেক্টিভে বলছি যে রিডিং পার্টনার কি দরকার আছে? তারপর আমি তাহলে ওল্ড স্কুল হইতে পারি, আমার কাছে মনে হয় লাগে। ওকে বাট কারণ শোন, এআই সবসময় প্রেডিক্টেড আচরণ করবে, মানুষ কখনো প্রেডিক্টেড আচরণ করে না।
এটারও একটা আনপ্রেডিক্টেবিলিটিও একটা কম্পোনেন্ট আমার মনে হয় আচ্ছা। দরকার আছে। মানে তুমি একটু তরকারি চাচ্ছ। হ্যাঁ। ওকে, নাও র্যাপিড রাউন্ড। তোমাকে 10টা র্যাপিড কোশ্চেন করব, ওকে। এটার র্যাপিড এবং ট্রুথ আনসার, ঠিক আছে? ফেভারিট সার্জারি? ল্যাপারোস্কোপি, পার্শিয়াল নেফ্রেক্টমি। ওর্স্ট নাইট অন কল? আমাদের ওর্স নাইট অন কল হচ্ছে এই তোর ক্লট রিটেনশন। সার্জারি হয়েছে, ধর প্রোস্টেট অপারেশন বা ব্লাডার টিউমার অপারেশন, পেশেন্টের বারবার ব্লাড ক্লট দিয়ে ক্যাথেটার আটকায় যাচ্ছে আর আমাকে বারবার ওয়াশ দিতে হচ্ছে। আচ্ছা, ইজ মাস্টারবেশন রিয়েলি হার্মফুল ফর কিডনি? মাস্টারবেশনের সাথে কিডনির কোনো সম্পর্ক নেই। ইজ মাস্টারবেশন রিয়েলি হার্মফুল ফর দ্য বডি? এটা আমার মনে হয় একটা ফিজিওলজি। ব্যাখ্যা করো। এটা হচ্ছে আসলে নিজেকে আবিষ্কার করার একটা পদ্ধতি। আমার মনে হয় যে ফার্স্ট সেক্সুয়াল ওরিয়েন্টেশন ছেলেদের যখন হয়, তবে হ্যাঁ, এটা টু মাচ মাস্টারবেশন তো অবশ্যই ক্যান বি হার্মফুল। তবে একটা জিনিস আমি বলি, হ্যাবিচুয়াল মাস্টারবেশনে যারা করে এদের কিন্তু ভবিষ্যতে প্রিম্যাচিউর ইজাকুলেশন হয়, কারণ দে আর ট্রেন্ড টু ইজাকুলেট কুইকলি। তো এটা সমস্যা আছে। তো এইটাকে যদি ক্ষতি মনে করিস তাহলে ডেফিনেটলি হতে পারে। Renal stones can be caused by drinking tea. ডিরেক্টলি নো। Circumcision can prevent the urinary problems. হ্যাঁ, এটা একটা মজার কথা বলছিস। সব ইউরিনারি প্রবলেমের সাথে সার্কামসিশনের সম্পর্ক নাই। তো আমাদের দেশে তোর এই যে প্রস্রাবের সমস্যা হইলেই প্রথম সমাধান কি, যে মুসলমানি করায় দাও, এরকম একটা ব্যাপার আছে না? যেমন ছেলেরা ধর বয়সকালে ছেলেদের ঝামেলা হলে বিয়ে করায় দাও, এরকম একটা সমাধান আছে এরকম। তো এটা আসলে সবসময় ট্রু না। যেমন ধর ইউরিনারি প্রবলেম যেগুলো থাকে, যেমন কনজেনিটাল অ্যানোমালি, যে রোগীর জন্মগতভাবে কিডনির নালী সরু, হাইড্রোনেফ্রোসিস হচ্ছে, এই হচ্ছে, এগুলোর কারণে তার ইউরিনারি সিমটম গুলো হইতেছে, ওটা মুসলমানি করলে যাবে না। আচ্ছা হায়দার, এখন লাস্টলি তোকে একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে আমাদের 3টা যে আব্রাহামিক রিলিজিয়ন, এই রিলিজিয়নে মুসলমানরা 100% সার্কামসাইজড, জিউসরা 100% সার্কামসাইজড, বাট ক্রিশ্চিয়ানিটি আর দে সার্কামসাইজড? আচ্ছা, ক্রিশ্চিয়ানরা আসলে রিলিজিয়াসলি সার্কামসাইজড না। এটা এখন যেটা ধর মানে ক্রিশ্চিয়ান নেশন যেগুলো আছে, ইউএসএ, ইউরোপ, এগুলো তো ক্রিশ্চিয়ান নেশন। এর মধ্যে ইউএসএ তো অনেকে হাইজিনের কারণে সার্কামসিশন করে, এটা পুরোপুরি ভলান্টারি। ইউরোপে কিন্তু আবার সার্কামসিশনের পরিমাণ খুবই কম। তো প্রথম আব্রাহামিক রিলিজিয়ন যেটা ইহুদি, তারা সার্কামসিশন এখনো রিলিজিয়াসলি করে 100%। মুসলিমরা কিন্তু, এটা নামই তো মুসলমানই আমাদের দেশে, সার্কামসিশন করে, তাই না? মাঝখানে এই খ্রিস্টানরা এখন সার্কামসিশন রিলিজিয়াসলি করে না, ইন্ডিপেন্ডেন্ট। এটার একটা ব্যাপার আছে। যেমন ধর প্রথম দিকে যারা ক্রিশ্চিয়ান ছিল, এরা হচ্ছে ইহুদি থেকে খ্রিস্টান হয়েছে, তো এরা কিন্তু সার্কামসিশন করতো। এখন যে সেন্ট পল, নাম শুনে থাকবে, সেন্ট পলের নাম, এটা খুব মানে ইনফ্লুয়েন্সিয়াল একজন মানে পাদ্রী ছিল এবং সে মিশনারি ছিল। সে হচ্ছে নন জিউস, যারা ইহুদি ছাড়া অন্যান্য পিপল, এদের মধ্যে সে খ্রিস্ট ধর্ম প্রচার করত। তো সে মনে করলো যে, সে তখন ব্যাপারটা এভাবে প্রচার করলো যে যীশু খ্রিস্টের জন্ম এবং যীশু খ্রিস্টের পুনরুত্থানের মাধ্যমে অতীতের সব বাতিল, এখন নতুন সবকিছু নতুন। মানে অতীতের একটা রীতি হিসাবে সার্কামসিশন একটা রীতি, যে মুসলমানি করা। তো সে এটাকে বলে দিল যে এটা দরকার নেই। বরং সে একটা সুন্দর কথা বলছে যে মানে আমাদের আসলে হৃদয়ের সার্কামসিশন দরকার, মানে হার্টের। মানে কি জিনিসটা হচ্ছে, তোর মানসিক ভাবে আমি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। মানে শুধু এই চামড়া কেটে মানে খ্রিস্টান হওয়ার কোনো দরকার নেই। আমরা ও তো বেশ ইনফ্লুয়েন্সিয়াল ছিল। এরপর থেকে ওই রিচুয়াল সার্কামসিশনের ব্যাপারটা চলে গেছে ওদের ভিতর থেকে। কিন্তু আবার মানে ইসলামের যখন আবির্ভাব হয়, এই ফান্ডামেন্টাল থিং, ইসলামের ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল থিং, যখন ইসলাম আবির্ভাব হয়, তখন কিন্তু সার্কামসিশনটা বেশ সিরিয়াস এবং এটা খুব রিলিজিয়াসলি করতে বলা হয়। ওকে, আমার এই জন্য গ্যাপ হয়ে গেছে মাঝখানে। ওর ফলোয়ার যারা, এরাই হচ্ছে এখন প্রিডমিনেন্ট, তো এই জন্য ওদের মধ্যে সার্কামসিশন নাই, জন পলের যে ফলোয়ার যারা। ওকে, আমরা আমাদের ডিসকাশনের মোটামুটি শেষের দিকে। আমি লাস্টলি তোমাকে জিজ্ঞাসা করব যে is pornography is harmful for sexual health? Yes. Okay, should government ban pornography from our society? At least should make it difficult to access. এখন দেখ, আগে বলি খারাপ কেন। খারাপ কেনটা হচ্ছে কি, এটা একটা ফলস রিয়ালিটি তৈরি করে। ফলস রিয়ালিটি, যে
আর সেক্সুয়াল অবজেক্টিফিকেশন করে, যেমন ধর সেক্সুয়াল রিলেশনটা দুইটা পার্সনের মধ্যে একটা কেমিস্ট্রি, একটা মানুষ, একটা পুরুষ এবং নারীর মধ্যে একটা রিলেশনশিপ, তাই না? এটা অবজেক্টিফাই যখন হবে তখন ওদের যে ভালোবাসা, ভালো লাগে, এই জিনিসগুলো থাকে না, তখন জিনিসটা অবজেক্টের মতো। আর যারা পর্নোগ্রাফি দেখে ওরা না সব মানে ওই দৃশ্যগুলোকে ওভাবে চিন্তা করে, মানে আর এটা তো আসলে ডোপামিন ডাইরেক্টেড। তো পর্নোগ্রাফি এমন ভাবে ডাইরেক্ট করা, তোর কাছে ডোপামিন রিলিজ হবে, ওটা দেখবি, তোর ব্রেইনে ডোপামিন রিলিজ হবে, তোর কাছে ভালো লাগবে। তখন অল্পতে ভালো লাগা বা এটাকে ফিল করা, এই জিনিসটা থাকে না, নষ্ট হয়ে যায়। এটা হলো এক। দুই হলো এই যে ফলস এক্সপেকটেশন, নিজের উপর একটা ফলস এক্সপেকটেশন যে হোয়াই আই ক্যান নট পারফর্ম লাইক দেম, এরকম একটা জিনিস। আবার সৌন্দর্যের একটা ফলস আইডিয়া তৈরি হয়। হ্যাঁ, যেমন তুই পর্নোগ্রাফিতে যাদেরকে দেখছিস, তোর পার্টনারকে ওরকম সুন্দর না হলে তোদের মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে। সৌন্দর্যের একটা ফলস, এটা সবই ফলস, এটা তো রূপালী পর্দা, তাই না? আই থিংক ও আর আরেকটা জিনিস যেটা বললি যে গভর্নমেন্ট এটা বন্ধ করবে কিনা, টেকনোলজির এত ফাঁক ফোকর আছে এখন, আমার মনে হয় এটা বন্ধ করা অলমোস্ট নিয়ার ইম্পসিবল। তবে এটা যত অ্যাভেলেবল, যত সহজ এই জিনিসটা, এইটাকে আসলে ডিফিকাল্ট করা উচিত, মানে চেষ্টা করা উচিত অ্যাটলিস্ট, যে উঠতি বয়সের ছেলে পেলে যারা আমাদের মতো ম্যাচিউর না, যারা এখনো বোঝে না, এরা যাতে এই জিনিসটাতে মানে হোঁচট খেয়েও এটা সামনে না পড়ে। আচ্ছা, এখন তুমি যেটা বললে টেকনোলজিক্যালি ইট ইজ ডিফিকাল্ট, তুমি যদি ভিপিএন এর কথা যদি তুমি বাদ দাও, নর্মাল ব্রাউজারে কিন্তু ইট ইজ স্টিল ডিফিকাল্ট। অবশ্যই ডিফিকাল্ট, তাই না? নর্মাল ব্রাউজারে এবং নর্মাল ব্রাউজারের প্রাইভেট মোডেও কিন্তু ইট ইজ ডিফিকাল্ট। এবং বিভিন্ন ফোন আছে যাদের সিকিউরিটি সিস্টেম ইজ কোয়াইট ডিফারেন্ট। আমি ফোনগুলোকে আলাদা করছি না, বাট সিকিউরিটি সিস্টেম ইজ ডিফারেন্ট। সেই সমস্ত ফোনগুলো থেকে আগে প্রাইভেট মোডে দেখা যেত, বাট এখন কিন্তু সেটাও ডিফিকাল্ট হয়ে গেছে। এখন তুমি বলতে পারো যে ভিপিএন দিয়েও এটা কন্ট্রোল করা পসিবল, বিশ্বাস করে এটা কন্ট্রোল করা পসিবল। খালি গভর্নমেন্ট যদি চায় তাহলে এই সাইট, এখন তুমি বলতে পারো যে এই সাইটগুলোর সাথে গভর্নমেন্টের বেশ কিছু বিজনেস ডিলিংস রিলেটেড, নট রিয়েলি, নট রিয়েলি। তুমি বাংলাদেশের পর্নোগ্রাফি, মানে বাংলাদেশের যে সমস্ত পর্নোগ্রাফি সাইট যেগুলো আছে, তুমি যদি সেগুলোতে যাও তাহলে তুমি দেখবা যে মোস্ট অফ দ্য অ্যাড হচ্ছে তোমার জুয়ার অ্যাড, তাই না? বেটিং অ্যাড, এটা ক্রিকেট, ফুটবল এবং আদার বেটিং অ্যাড। তার মানে এইটার সাথে কিন্তু গভর্নমেন্টের আদান, মানে অর্থনৈতিক কোনো লেনদেনের কোনো ব্যাপার স্যাপার নাই। এটা গভর্নমেন্ট ইচ্ছা চাইলেই এটা বন্ধ করতে পারে। আচ্ছা, না এখন জিনিসটা হচ্ছে কি, যেমন দেখ গভর্নমেন্ট যখন এটা ঘটা করে বন্ধ করবে, এইটার প্রতি মানুষের আবার একটা ঘটা করে বন্ধ করার দরকার নাই, মানে আনঅ্যানাউন্সড বন্ধ করে দাও, ঘটা করে বন্ধ করার দরকার নাই। তবে আমার কাছে মনে হয় কি, দেখ শুধু যে পর্নোগ্রাফি হিসেবে আসে তা না, নর্মাল একটা তোর ধর তুই মানে একটা হার্মলেস ফেসবুক স্ক্রলিং করতেছিস, কিছু অ্যাড আসবে, মানে এই ধরনের অ্যাড গুলো আসবে যেগুলা ওই ইঙ্গিত করবে ওই জিনিসগুলা। এটাও কিন্তু হয় যে যারা ওইটা ডাইরেক্ট করতেছে, করতেছে, মানে সবকিছুকেই মানে জিনিসগুলোকে কমার্শিয়ালাইজেশন, অবজেক্টিফিকেশন এগুলা করার চেষ্টা আর কি। ইন্টারনেট, আসলে ইন্টারনেট যখন আসছিল তখন কিন্তু ইন্টারনেটের অন্যতম প্রধান উদ্দেশ্যই ছিল যে এই সেক্সুয়াল ইন্ডাস্ট্রিকে ডেমোক্রেটাইজেশন করা। আচ্ছা, হ্যাঁ, ইন্টারনেটের ফার্স্ট জিনিসটা, ইন্টারনেট, এই হোল ইন্টারনেট সিস্টেম, এটা কিন্তু নর্মাল কোনো বিজ্ঞানী আবিষ্কার করে নাই। দিস ইজ এ প্রোডাক্ট অফ সিআইএ, আচ্ছা, তাই না? দিস ইজ এ প্রোডাক্ট অফ সিআইএ। এবং যখন আসলো তখন ইন রিয়েলিটি এই সেক্সুয়াল ইন্ডাস্ট্রি, এটা প্রথম, তুমি যখন হোস্টেলে যখন কম্পিউটার নিয়ে আসছো, আমি গল্প করতেছিলাম, শোনো। আচ্ছা, না এটা ঠিক আছে, আমি তোরে বলি, তুই তারও আগে যা। হ্যাঁ, এই যে সাইবার ক্যাফের যে একটা কালচার ছিল না, হ্যাঁ, সাইবার ক্যাফেতে শুরু হইতো কি দিয়ে? শুরু হইতো মেসেঞ্জারে চ্যাটিং করে, তারপর কিন্তু পর্নোগ্রাফি। এক্স্যাক্টলি, এটাই ছিল। এটা ঠিক বলছিস। আমার মনে হয় ইন্টারনেটের এখনো ব্যান্ডউইথের একটা মেজর পোরশন এই কাজেই ইউজ, পর্নোগ্রাফি। এবং আমার মনে হয় যে বর্তমান গভর্নমেন্টের সবচেয়ে নির্ভরযোগ্য একজন মিনিস্ট্রি হচ্ছে এডুকেশন মিনিস্ট্রি, অ্যান্ড ইফ হি উইশেস হি ক্যান হি ইজ দ্য পারসন, অনলি পারসন যে এটাকে আটকানো উচিত।
তো থ্যাংক ইউ হায়দার। হঠাৎ করে থ্যাংক ইউ শেষ? আবার আমরা তোমার সাথে কথা হবে, অনেকক্ষণ কথা ইনশাআল্লাহ। বলছি, তোর আড্ডা দিতে দিতে সময় কোন দিকে গেল। থ্যাংক ইউ এভরিওয়ান আমাদের সাথে থাকার জন্য। আজকে আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছি, বিকজ হি ইজ মাই ওয়ান অফ দ্য ক্লোজেস্ট ফ্রেন্ড অ্যান্ড ভেরি ওল্ড ফ্রেন্ড। ওর সাথে কথার আসলে কোনো শেষ নাই। সামনে আমরা আবার বসবো। আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে লিখবেন। অ্যান্ড তোমার ফেসবুক আইডি আমি আমাদের ভিডিওর কমেন্ট সেকশন আমি দিয়ে দিব। অ্যান্ড ডু ইউ হ্যাভ এনি ইউটিউব অ্যাকাউন্ট? আমার এমনি ইউটিউবে আমি খুব বেশি অ্যাক্টিভ না। আমি ইউটিউবে বেসিক্যালি আমার ওই যে অপারেশনের ভিডিওগুলো রাখি। ওকে, ওয়ান অফ মানে এক ধরনের মানে স্টোরেজ বলতে পারিস। Okay, and for any urological advice and any urological consultation, I will give his address and phone number in the comment section, so that আপনারা সহজেই ওর সাথে যোগাযোগ করতে পারেন এবং যে কোনো ধরনের urological advice ওর কাছ থেকে নিতে পারেন। Do you have any last comment? Any advice to new urologist students, people? Do you want to say something? আমি আসলে পিপলদের, এটা পুরো আনরিলেটেড একটা জিনিস বলি। ওই যে একদম শুরুতে বলছিলেন না যে মানুষ ডাক্তারদের উপর সন্তুষ্ট না কেন? আমার কাছে মনে হয় কি, আমরা মানুষরা সব জায়গায়, আমরা ছোটবেলা থেকে বিভিন্ন জায়গায় ধরা খেতে খেতে আমরা মানুষকে বিশ্বাস করতে পারি না। আমরা সাধারণত সবাইকে, নতুন মানুষকে আমরা অবিশ্বাস করতে মানে করি। সে আমাদের রোগীদের ক্ষেত্রেও তাই। রোগীরা এখন ডাক্তারদেরকে সহজে বিশ্বাস করতে পারে না, বিভিন্ন রকম কারণ আছে। তবে আমি রোগীদের জন্য একটাই কথা বলবো, যে আপনি আপনার ডাক্তারকে যদি বিশ্বাস করেন, তার চিকিৎসা যদি ফলো করেন, তাহলে আপনার অপকারের চেয়ে উপকার হওয়ার সম্ভাবনাই বেশি। আর যদি আপনার ডাক্তারকে অবিশ্বাস করে আপনি আপনার আশেপাশের কোনো মানুষকে বিশ্বাস করেন ডাক্তারের চেয়ে বেশি, সেক্ষেত্রে কিন্তু বিশেষ করে চিকিৎসার ব্যাপারে আপনার কিন্তু উপকারের চেয়ে অপকার হওয়ার সম্ভাবনা বেশি। সুতরাং আপনার ডাক্তারকে বিশ্বাস করুন এবং আপনার ডাক্তারকে বিশ্বাস করে তার চিকিৎসা মতো চলুন, আপনার সব ধরনের উপকারেই হওয়ার সম্ভাবনা বেশি। ভেরি গুড। আমি তোমার এই কথাটার সাথে একটা কথা লিঙ্ক করতে চাই। সেটা হচ্ছে যে এর আগে মেডিকেল জিনিসটাকে বলা হতো যে এটা একটা সেবা দানকারী প্রতিষ্ঠান। যারা মেডিকেলে আসছে তারা সেবা দেয়। ওকে, বাট এখন এই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যুগে এভরিথিং ইজ বিজনেস। কাজেই সেবা এটা একটা বিজনেস। অবশ্যই আমি যখন সেবাকে বিজনেস হিসেবে নিব, সেই সময় আমি চাইবো আমার কাস্টমারকে বেস্ট সার্ভিসটা দিতে। অবশ্যই। এবং যে সমস্ত ডক্টর তার প্রফেশনকে রিয়েল বিজনেস হিসেবে নেয়, আই থিঙ্ক দে আর দ্য বেস্ট ডক্টরস। ডেফিনেটলি এটা দিস ইজ নট এ প্লেস অফ ইমোশন। না, প্রফেশনকে ব্যবসা হিসেবে নেওয়াটা কিন্তু খারাপ না, না, বরং সেখানে কাস্টমার সার্ভিস ভালো হওয়ার সম্ভাবনা। এক্স্যাক্টলি। এবং আই থিঙ্ক যে যারা নিউ জেনারেশন অফ ডক্টরস যারা তৈরি হচ্ছে, তারা নিজেদেরকে হাতেমতাই হিসেবে চিন্তা না করে, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে ইউ আর এ টোটালি প্রফেশনাল পারসন এবং তোমার কাস্টমারকে তোমাকে সার্ভিস দিতে হবে 100%, বিকজ অল দ্য পেশেন্টস আর ইউর কাস্টমার। এবং এবং কাস্টমার স্যাটিসফ্যাকশন ইজ দ্য আলটিমেট গোল। ইয়েস, দ্যাট ইজ দ্য গোল। আমার সার্ভিস এমন হবে যে আমার রোগী যাতে আমার উপর সন্তুষ্ট থাকে। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ।